পঙ্কজ আমায় বলতো যে আমরা দুটো পক্ষ করেছিলাম, জ্ঞানের প্রামাণ্যের যে গ্রহণ বা জ্ঞানের মধ্যে যে প্রমাত্র থাকে সেটার যে গ্রহণ, সেটা যে কিভাবে হয় এই বিষয়েও আমরা দুটো দল তৈরি করেছিলাম। সেই দুটো দল কি কি? প্রথম দল হচ্ছে জ্ঞানের গ্রহণ যার দ্বারা হয়, তার দ্বারাই যদি তার দ্বারা হচ্ছে জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ হয়ে যায়, এটা হচ্ছে প্রথম পক্ষ। হ্যাঁ। আরেকটি পক্ষ আরেক হচ্ছে, হ্যাঁ, আরেকটি পক্ষ জ্ঞানের গ্রহণ যার দ্বারা হয়, জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ তার দ্বারা হয় না, অন্য প্রমাণের দ্বারা হয়, এটা হচ্ছে অন্য। দ্বিতীয় পক্ষ। এর মধ্যে আমরা একজন দার্শনিকের মত আগের দিন বিশ্লেষণ করেছিলাম, সেটা হচ্ছে প্রভাকর। সেই হ্যাঁ, প্রভাকরের জ্ঞান, মানে জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের প্রকাশ, জ্ঞানের প্রামাণ্য গ্রহণ সম্বন্ধে যে বিষয়গুলো আমরা পড়েছিলাম তার একটা ব্রিফ ধারণা আহ দে, মানে কি বলা হয়েছিল সেদিন কথা প্রভাকরের আহ, জ্ঞান বিষয়ে। হ্যাঁ, ওদের প্রভাকর মীমাংসকের মত করা হয়েছিল। তার মতে হচ্ছে জ্ঞান স্বপ্রকাশ, অর্থাৎ জ্ঞানকে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। হুম। জ্ঞান বিষয়কে প্রকাশ করে, আর জ্ঞান আর ঘটাদি বা বিষয়ের মধ্যে বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ থাকে, সেটি হচ্ছে বৃত্তি অনিয়ামক সম্বন্ধ। আর এই জ্ঞান আত্মাকেও প্রকাশ করে, এই জ্ঞান আত্মাকে থাকে সমবায় সম্বন্ধ, অর্থাৎ সেটি বৃত্তি নিয়ামক সম্বন্ধ। জ্ঞান বৃত্তি নিয়ামক সম্বন্ধকেও প্রকাশ করে এবং বৃত্তি অনিয়ামক সম্বন্ধকেও প্রকাশ করে। এবং যেহেতু বৃত্তি অনিয়ামক সম্বন্ধকে প্রকাশ করে এবং বৃত্তি নিয়ামক সম্বন্ধকে প্রকাশ করে, তাই এই জ্ঞান নিজেকেও প্রকাশ করতে পারে। অর্থাৎ এই জ্ঞানে এই ধরনের যে ইয়েকে বলা হচ্ছে সাজানো ত্রিপুটি। না, যুক্তিটা কিন্তু সাজানো হলো না, একটুখানি যেন ভুল হয়ে গেল। যুক্তিটা এমন ছিল যে জ্ঞান যে বিষয়কে প্রকাশ করে এটা সবাই জানে, এটা সবাই হ্যাঁ, মানে, তাই তো? বিষয়কে হুম, প্রকাশ করে। এখন জ্ঞানের সাথে বিষয়ের কি সম্বন্ধ? না বিষয় বিষয়ী ভাব সম্বন্ধ, যেটা কিনা বৃত্তি অনিয়ামক সম্বন্ধ। ঠিক আছে। এখন হ্যাঁ, জ্ঞান, মানে এখানে এই জায়গাটা ছেড়ে গেছি যে জ্ঞান যদি বৃত্তি অনিয়ামক সম্বন্ধে সম্বন্ধযুক্ত যে পদার্থ তাকে প্রকাশ করতে পারে, তাহলে বৃত্তি নিয়ামক সমবায় সম্বন্ধে সম্বন্ধযুক্ত যে পদার্থ তাকেও প্রকাশ করবে। কেন? কারণ বৃত্তি অনিয়ামক সম্বন্ধ অপ্রধান, বৃত্তি নিয়ামক সম্বন্ধ প্রধান বা অন্তরঙ্গ। বহিরঙ্গ সম্বন্ধের সাথে সম্বন্ধযুক্ত যে পদার্থ তাকে যদি জ্ঞান প্রকাশ করতে পারে, তাহলে অন্তরঙ্গ সম্বন্ধে সম্বন্ধযুক্ত যে পদার্থ তাকে যে প্রকাশ করতে পারবে এ বিষয়ে দ্বিধা কোনো মত হতেই পারে না, তাই না? এইটা যুক্তি। এই জন্য জ্ঞান আত্মাকেও প্রকাশ করে, এটা মানতে হবে। ঠিক আছে, যুক্তিটা এরকম বলতে হবে। তারপর হ্যাঁ। এখন কোনো যদি পূর্বপক্ষী বলে থাকেন যে জ্ঞান নিজেকে প্রকাশ করতে পারে না, সেখানে আলোর দৃষ্টান্ত দেয়া হয়েছিল। হ্যাঁ। আলোকে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, আলো স্বতঃপ্রকাশ, অর্থাৎ নিজেকেই প্রকাশ করতে পারে। হুম। আহ এরপরে আহ বলা হয়েছিল যে আহ প্রভাকর মীমাংসকদের মতে জ্ঞান কখনো অপ্রমা হতে পারে না। তার মতেতে জ্ঞান মানেই প্রমা, অপ্রমার কোনো অস্তিত্ব সেখানে নেই। হুম। আর এই এক্ষণেতে বা এক সময়েতেই জ্ঞানের উৎপত্তি হয়, জ্ঞানের গ্রহণ হয়, আর জ্ঞানের প্রামাণ্যের গ্রহণও হয়ে যায় ওই ক্ষণেতে। তাই যেহেতু এক্ষণেতেই জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের গ্রহণ বা জ্ঞানের প্রামাণ্যের গ্রহণও হয়ে যায়, তার তার কারণ এক। হুম। অর্থাৎ জ্ঞানের গ্রাহক সামগ্রী, জ্ঞানের সরি, ভুল বললাম, জ্ঞানের উৎপাদক সামগ্রী, জ্ঞানের গ্রাহক সামগ্রী আর জ্ঞান ও প্রামাণ্য গ্রাহক সামগ্রী এক হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, অর্থাৎ প্রথম পক্ষ এটি। এটা হচ্ছে প্রথম দলে যারা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, আমরা একটা কথা বলেছিলাম যে প্রভাকরের এই জ্ঞান বিষয়ের যে তত্ত্ব, জ্ঞানের যে থিওরি উনি দিয়েছেন, সেইটাকে একটা বিশেষ ধরনের প্রত্যক্ষ আমরা নাম দিয়েছিলাম, ত্রিপুটি প্রত্যক্ষ। ত্রিপুটি প্রত্যক্ষ। ঠিক, ত্রিপুটি প্রত্যক্ষ। কেন? না তিনটে জিনিস এখানে প্রকাশিত হয় বলে, বিষয়, আত্মা এবং সে নিজে। ঠিক আছে। তারপরে একটু আগেই আমরা বলেছিলাম যে সে নিজেও তো বটে, ওই জ্ঞানের মধ্যে যে প্রমাত্ম আছে সেও প্রকাশিত হয়। অতএব প্রভাকরের মতে জ্ঞানের আকারটা কেমন হবে? কোন একটা আহ, জ্ঞান যদি হয় সেই জ্ঞানের আকারটা কেমন হবে? ঘটমহম প্রমিণমি। হ্যাঁ, ঘটম অহম প্রমিণমি।
ঘটম অহম প্রমিণোমি, ঠিক আছে, ঘটকে আমি যথার্থ রূপে জানতে পারছি। ঠিক আছে, হয়েছে। প্রিয়াঙ্কা, এই যে এখানে যে প্রামাণ্য প্রামাণ্য কথাটা আমরা বলছি, এই প্রামাণ্য মানে কি? হ্যাঁ, প্রামাণ্য মানে প্রমাত্য। ঠিক, প্রামাণ প্রমাত্য। আর কিভাবে পেলাম এটা আমরা, প্রামাণ্য মানে প্রমাত্য? আম, প্রমাণ, এটি ভাঙলে হয় প্রপূর্বক মা ধাতুর উত্তর লিউট প্রত্যয় করে। এর দুটো অর্থ হয়, একটা করণ অর্থে হয় প্রমার করণ, আর ভাব অর্থে হয় যথার্থ জ্ঞান। এই ক্ষেত্রে ভাব অর্থে নেওয়া হয়েছে। এখানে প্রমাণে থাকে প্রামাণ্য, আর প্রমাণ সমান এখানে প্রমা, আর প্রমাতে থাকে প্রমাত্য। আর প্রমাত্য সমান বিষয় অব্যভিচারিত্য। আম, আর বিষয় অব্যভিচারিত্য সমান তদ্বতী তৎপ্রকারকত্ব। আর আর এটা সমান তদ্বদ নিষ্ঠ বিশেষ্যতা নিরূপিত আহ তন্নিষ্ঠ প্রকারতা নিরূপকত্বম। ঠিক। তাই এখানে প্রামাণ্য মানে আমরা হয় প্রমাত্মকে বুঝবো, নয়তো এই যে যা যা কথাগুলো আছে সেইগুলোকেই বুঝবো আমরা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হয়েছে। আমরা এই আমরা কিন্তু প্রতিদিনই আগের পড়া যাকে যে কাউকে আমরা কিন্তু ধরবো, ঠিক আছে, তারপরেই পরবর্তী পড়াতে আগাবো। হয়েছে আজকে পড়া। এরপরে আমরা যেটা বলছিলাম, এর আগে আমরা দুটো পক্ষ তৈরি করেছিলাম। একদল যারা বলেন যে জ্ঞানের গ্রাহক সামগ্রী হচ্ছে জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক সামগ্রী। আর আরেক দল, যে দলটার নাম বি, তারা বলছেন যে না, জ্ঞানের গ্রাহক সামগ্রী জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক সামগ্রী নয়। এ দল আর বি দল। আমরা আগের দিন প্রভাকরের মত পড়েছি, আজকে কুমারী ভট্টের মত আমরা দেখবো। দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে তিনি অ্যাকচুয়ালি কোন দলে যাচ্ছেন। ঠিক আছে, কুমারিল ভট্ট। কুমারিল ভট্ট কি বলছেন? ওনার মতটা একটু অন্যরকম, প্রভাকরের থেকে অন্যরকম। প্রভাকর কি বলেছেন যে জ্ঞান সব প্রকাশ, নিজেই নিজেকে প্রকাশ করে দিয়ে ফেলতে পারে। কিন্তু কুমারিল ভট্ট বলছেন যে না, জ্ঞান এরকম সব প্রকাশ হতে পারে না। জ্ঞান কিরকম? তিনি বলছেন জ্ঞান একটা ক্রিয়া। কুমারিল, আমরা কার মত পড়ছি? কুমারিল ভট্টের। ঠিক আছে, এগুলো কিন্তু লিখে নিতে হবে। এই বিষয়গুলো একটু মানে কঠিন আছে, সেই জন্য আমরা খুব আস্তে আস্তে পড়ছি এই জায়গাটা। এই জায়গাটা হয়ে গেলে আমরা আবার গতিতে যাব। একটু কঠিন অন্যরকম রয়েছে। দেখো কুমারী লিওটা কি বলেন। উনি বলছেন জ্ঞান কি না, জ্ঞান সমান একটা ক্রিয়া। উনি জ্ঞানকে ক্রিয়াত্মক বলেন। ঠিক আছে, ওনার মতে ক্রিয়া কি কিরকম হয়? ক্রিয়া অতীন্দ্রিয়। অন্যান্য ক্রিয়াগুলো যেমন অতীন্দ্রিয়, তার মানে জ্ঞানও সেরকম মানে জ্ঞান ক্রিয়াও সেরকম অতীন্দ্রিয়, মানে ইন্দ্রিয়ের দ্বারা তাকে বোঝা যায় না, ইন্দ্রিয়ের দ্বারা তার প্রত্যক্ষ হয় না, অন্তত বহির ইন্দ্রিয়ের দ্বারা হয় না। ঠিক আছে, তাহলে ক্রিয়াকে আমরা কিভাবে বুঝতে পারি যে ক্রিয়া হয়েছে? না, ফল দেখে। কোন ক্রিয়া, তার থেকে একটা যে ফল উৎপন্ন হলো সেই ফলের দ্বারা অনুমিত হয়। এখানে কিন্তু অন্যরকম কথা থাকতে পারে, ব্যাকরণের কথা থাকতে পারে, ন্যায়ের অন্যরকম কথা থাকতে পারে। আমরা কিন্তু কুমারিলের মতটাকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। কুমারিল ভট্ট বলেন যে ক্রিয়া একটা ফল উৎপন্ন করে, সেই ফলটা থেকে ওই ক্রিয়াটার অনুমিতি হয়। ওই ফলটা দেখে আমরা বুঝি যে এই ক্রিয়াটা হয়েছে। আচ্ছা, আমি কি রেকর্ডটা অন করেছি? রেকর্ড কি চলছে? হ্যাঁ, আর এই আর এই পেজ কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন তার মানে কুমারী ভট্টর মতে জ্ঞান হচ্ছে একটা ক্রিয়া, অন্যান্য ক্রিয়ার মতো এটাও অতীন্দ্রিয়। এই ক্রিয়ার দ্বারা একটা ফল উৎপন্ন হয়, সেই ফলের দ্বারা জ্ঞান অনুমিত হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি কুমারী ভট্ট বলেন যে জ্ঞান নামক যে ক্রিয়া, এটা অনুমিত হতে পারে অথবা অর্থাপত্তি প্রমাণের দ্বারাও বোঝা যায়, এরকম দুরকম বলেন। এটা আমরা ওই নারায়ণ গোস্বামী বই পেলে পড়লে ওখানে এই মতটা আমরা পেয়েছি যে কুমারিল ভট্টের যে এক্স্যাক্টলি মতামত সেটা হচ্ছে জ্ঞান অনুমিতও হতে পারে, আবার অর্থাপত্তি গম্যও হতে পারে। কিন্তু নৈয়ায়িকরা কুমারিল ভট্টের মতকে যেভাবে ব্যাখ্যা করেছেন,
তাতে এটাই প্রতিভাত হয় যে নৈয়ায়িকরা বলেন যে কুমারিল ভট্ট কি বলেন, যে ওর জ্ঞান অনুমিত হয় সবসময়। আবার বলি, দুটো জিনিস বললাম, একটা কুমারিল ভট্টের নিজস্ব মত, যেটা আমরা নারায়ণ গোস্বামী বইতে পেয়েছি, যে কুমারিল ভট্ট অ্যাকচুয়ালি বলেন যে জ্ঞান অনুমিত হতে পারে অথবা অর্থাপত্তির দ্বারা গ্রাহ্য হতে পারে। কিন্তু নৈয়ায়িকরা কুমারিল ভট্টের মতকে যেভাবে প্রেজেন্ট করেছেন তাতে এটা ক্লিয়ার যে নৈয়ায়িকরা ভাবেন যে কুমারিল ভট্ট বলেন জ্ঞান কেবলমাত্র অনুমিত হয় ফলের দ্বারা। ঠিক আছে, এবার দেখুন, এর আগে আমরা প্রভাকরের মত পড়েছিলাম। প্রভাকর বলেছেন বিষয়ের প্রকাশ এবং জ্ঞান এরা সব এককালিক হয়, কিন্তু কুমারিল ভট্টের মতে এরা এককালিক নয়। কিরকম হয় ঘটনাটা? কুমারিল ভট্ট বলেন যে একটা ঘট পড়ে আছে, ঠিক আছে, আমার জ্ঞান হলো, জ্ঞান হলো মানে সঙ্গে সঙ্গে বিষয় প্রকাশ হলো এমন নয়, মানে জ্ঞান ক্রিয়াটা ঘটলো, ঠিক আছে, জ্ঞান একটা ক্রিয়া, জ্ঞান ক্রিয়াটা ঘটলো। এই জ্ঞান ক্রিয়ার ফলে বিষয় প্রকাশ হয়, এই জ্ঞান ক্রিয়ার ফলে বিষয় প্রকাশ হয়। তাহলে জ্ঞান ক্রিয়াটা হচ্ছে কারণ, বিষয় প্রকাশটা হচ্ছে কার্য। কারণ আর কার্য তারা দুজন কি একই সময়ে উৎপন্ন হতে পারে? না। না। পারে না, ঠিক আছে। তাই জন্য জ্ঞান এবং বিষয় প্রকাশ একই সাথে হয়। এই যে প্রভাকরের একটা মত এই ধরনের এই দিকে ছিল না, এই মতটাকে উনি মানতে চাইছেন না, যে এটা যুক্তিগ্রাহ্য নয়। জ্ঞান আগে হয়, তারপরে বিষয় প্রকাশ ঘটে। এই যে বিষয় প্রকাশ, এটা অ্যাকচুয়ালি কি? একটা ফল, ক্রিয়ার ফল। ফলটা, সেই ফলটাকে আমরা জ্ঞাততা নাম দিতে পারি, জ্ঞাততা। ক্রিয়ার ফলে, জ্ঞান ক্রিয়ার ফলে অ্যাকচুয়ালি জ্ঞাততা উৎপন্ন হয়। আমরা বলি না, আমরা যখন একটা ঘট দেখতে পেলাম, দিয়ে বলি অয়ম ঘটঃ, এই বলি তো, তারপরে কি বলি যে ময়া জ্ঞাতঃ ঘটঃ, আমার দ্বারা ঘট জ্ঞাত হয়েছে। ঘট জ্ঞাত হয়েছে মানে কি? ঘটে জ্ঞাততা উৎপন্ন হয়েছে, তাই না? সে সে আমার আত্মীয়, মানে তার মধ্যে আত্মীয়তা আছে। সে জ্ঞাত, মানে তার মধ্যে জ্ঞাততা আছে, মানে জ্ঞাততা এখানে উৎপন্ন হয়েছে। এই জ্ঞাততা কিসের দ্বারা উৎপন্ন হয়েছে? এই জ্ঞাততা এই ক্রিয়ার দ্বারা উৎপন্ন হয়েছে। এই ক্রিয়া থেকে জাত এই ফল, ঠিক আছে। এই ফলটা কোথায় উৎপন্ন হয়? বিষয়ের মধ্যে, বিষয়ের মধ্যে। এই যে ঘট, এখানে আমার জ্ঞান হলো, এই জ্ঞানের ফলে এই ঘটে একটা জ্ঞাততা উৎপন্ন, একটা ফল উৎপন্ন হয়। সেই ফলটার নাম হচ্ছে জ্ঞাততা, বা এই জ্ঞাততাকে প্রাকট্য বলেও বলে, ঠিক আছে, প্রাকট্য এরকমও নাম দেওয়া যেতে পারে। এর ফলে এটা উৎপন্ন হয় বলে, এই জ্ঞাততাটা এখানে থাকে বলে আমরা এটা বলতে পারি যে ময়া জ্ঞাত ঘটঃ, আমার দ্বারা ঘট জ্ঞাত হয়েছে, এই কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখন এই যে বিষয়টা উনি যেটা বললেন, এটা কিন্তু মানে ওনার দিক থেকে কতটা যুক্তিগ্রাহ্য হতে পারে, এই কারণে উনি যে যুক্তিটা দিয়েছেন সেটা হচ্ছে, দেখুন, আমরা বলি না অহম ঘটম জানামি। দেখুন, উনি নিজস্ব থিওরি কি বের করেছেন, যে জ্ঞানের ফলে, মানে জ্ঞান ক্রিয়ার দ্বারা একটা ফল উৎপন্ন হয়, বিষয়ে একটা ফল উৎপন্ন হয়, সেই ফলটার নাম জ্ঞাততা। এটা উনি যুক্তি দ্বারা সাজাচ্ছেন কি, এই যে বাক্য, এই বাক্যে ক্রিয়াপদ কোনটা? জানামি। জানামি। কর্তাকে? অহম। অহম। ঘটটা কি ধরনের পদার্থ, কি ধরনের কারক এখানে? এই বাক্যে ঘট কি কারক? সে কি? এই কর্ম। বাক্যে ঘট কর্ম। কি কারক? কর্মকারক হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে, পরিষ্কার কর্মকারক হয়েছে, কর্মকারক। আচ্ছা, আমরা একটা থিওরি জানি যে কর্তা বা কর্ম কাকে বলে না, ধাতু অর্থ। ধাতু অর্থ দুই প্রকার, একটা হচ্ছে ব্যাপার আর ফল। ধাতু অর্থ যে ক্রিয়াটাকে দুই প্রকার ভাবে আমরা বলি, একটা ব্যাপার, আর ব্যাপার থেকে জাত হয় একটা ফল, তাকেও ক্রিয়া বলা হয়। ওই ব্যাপারের আশ্রয় যে হয় তাকে কি বলে? কর্তা। হ্যাঁ। আর ওই ব্যাপারের জন্য যে ফল, সেই ফলের আশ্রয়কে কি বলে? কর্ম। কর্ম। তার মানে
এই ঘট, উনি বলছেন এই ঘটকে আমরা এই বাক্যে কর্মকারক হিসেবে লিখেছি, তার মানে এই ঘটটা কোন একটা ফলের আশ্রয়। কোন ফলের? এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়া থেকে জাত হয় একটা ফল, সেই ফলের আশ্রয়, তাই না? আমরা যে ক্রিয়া জন্য বা ধাতু অর্থ ব্যাপার জন্য যে ফল, সেই ফলের আশ্রয় হলে আমরা একে কর্মকারক বলি। তার মানে এই ক্রিয়ার দ্বারা একটা ফল উৎপন্ন হয়, এই ফলটা ঘটে থাকে বলেই আমরা ঘটকে এই বাক্যে কর্মকারক হিসেবে লিখি। তো এই ফলটা কি? এই ফলটা হচ্ছে জ্ঞাততা, এই জন্য উনি এই কথাটা বলেছেন। এটার কিন্তু অন্যথা আছে, অন্যরকম মানে এটাকে খণ্ডন হয়েছে, উনি এটা খণ্ডন করেছেন এই সমস্ত যুক্তির, কিন্তু আমরা ওনার মতটা জাস্ট জেনে নিলাম। তার মানে কি? জ্ঞান উৎপন্ন হয় বা জ্ঞানক্রিয়া ঘটলো, জ্ঞানক্রিয়ার ফলে জ্ঞাততা উৎপন্ন হলো, ওই জ্ঞাততার আশ্রয় কে হয়? যদ বিষয়ক জ্ঞান উৎপন্ন হয়েছে, মানে বিষয়টা। তার মানে এই জ্ঞাততা কোথায় থাকে? বিষয়ে বিষয়ে থাকে। থাকে। বিষয়টা হচ্ছে ঘট। ঘটে ওই জ্ঞাততা কোন সম্বন্ধে থাকে? না, উনি বলেন এখানে সম্বন্ধটা হচ্ছে তাদাত্ম্য সম্বন্ধ। একটা মজার বিষয় হচ্ছে এইখানে তাদাত্ম্য মানে কিন্তু অভেদ নয়, এখানে তাদাত্ম্য মানে ভেদাভেদ, ভেদ সহিষ্ণু অভেদ, এরকম। ভেদ সহিষ্ণু অভেদ মানে সম্পূর্ণ ভেদ নয়, আবার সম্পূর্ণ অভেদ নয়, এরকম। ওইটা আমরা ওই মীমাংসা পরিভাষাতে এসব পড়লে পাবো। যাক, তো তাদাত্ম্য সম্বন্ধ। এইবার এই যে জ্ঞাততা উৎপন্ন হলো না জ্ঞান ক্রিয়ার ফলে, এই জ্ঞাততার দ্বারা আমরা অনুমান করতে পারি, এই জ্ঞাততার দ্বারা আমরা অনুমান করতে পারি যে আমাদের জ্ঞান হয়েছে। ঠিক আছে? তাহলে জ্ঞানগ্রাহক কি হলো? আমরা একটু অল্পতে আসছি। তাহলে এখানে জ্ঞানগ্রাহক কি হলো? জ্ঞানগ্রাহক সমান জ্ঞাততা লিঙ্গক অনুমান বা অনুমিতি, আমরা যা খুশি বলতে পারি। জ্ঞাততা লিঙ্গক অনুমান। জ্ঞাততা লিঙ্গক মানে কি? দেখুন, জ্ঞাততা হয়েছে লিঙ্গ যে অনুমিতিতে, জ্ঞাততা হয়েছে লিঙ্গ যে অনুমিতিতে। দেখুন, আবার বলছি, জ্ঞানক্রিয়া ঘটলো, জ্ঞানক্রিয়ার ফলে জ্ঞাততা উৎপন্ন হলো। কোথায় উৎপন্ন হলো? ফলে, বিষয়ে। সেই জ্ঞাততার প্রত্যক্ষ হয়, যে ফল বা যে জ্ঞাততা উৎপন্ন হলো, সেই জ্ঞাততাকে আমরা প্রত্যক্ষ করি। সেই প্রত্যক্ষ, ওই যে পক্ষ ধর্মতা জ্ঞান হয় না, পক্ষে হেতুর জ্ঞান। যেহেতু এখানে জ্ঞাততাকে আমরা হেতু তৈরি করবো, তাই হেতুকে আগে আমাকে জ্ঞান হতে, হেতুর জ্ঞান হতে হবে। তো হেতু এখানে জ্ঞাততা, তার প্রত্যক্ষ হলো। সেই জ্ঞাততার দ্বারা আমাদের অনুমিতি ঘটে কি? ঘটক জ্ঞানবান অহম, আমার ঘটক জ্ঞান হয়েছে, এই অনুমিতি হয়। ঠিক আছে? তাহলে আমার যে জ্ঞান হয়েছে, এটা কে গ্রহণ করালো, এটা কে বোঝালো? একটা অনুমান। কোন অনুমান? যে অনুমানে জ্ঞাততা হয়েছে লিঙ্গ, জ্ঞাততা লিঙ্গক অনুমান। এই অনুমিতি একটা বড় চেহারা হয়, আমরা সেসবে আসছি না, কারণ সেখানে সেটাতে এলে ব্যাপ্তি পরামর্শ এইসব আবার বলতে হবে, আমরা ছোট করে সারার চেষ্টা করছি। জ্ঞাততা লিঙ্গক অনুমান, সেটা জ্ঞানের গ্রাহক হয়। কুমারী ভট্ট বলেন ওই জ্ঞাততা লিঙ্গক অনুমানের দ্বারাই ওই জ্ঞানের মধ্যে যে প্রামাণ্য আছে এটারও গ্রহণ হয়ে যায়। ওই জ্ঞাততা লিঙ্গক অনুমানের দ্বারাই ওই জ্ঞানের মধ্যে যে প্রামাণ্য আছে সেটারও গ্রহণ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে আমরা এতগুলো কথা বললাম, আমাদের একটা ধারণা হয়েছে। কুমারিল ভট্ট উনি জ্ঞানের গ্রহণ, জ্ঞানের প্রামাণ্য গ্রহণ সম্বন্ধে কি কথা বলেন সে বিষয়ে একটা ধারণা হয়েছে। সেই ধারণার উপর ভিত্তি করে আমরা কুমারিল ভট্টকে কোন দলে ফেলতে পারি? দল এ কি দল বি? দল বি। দল বি। দল বি তে ফেলবো? ভেবে বলুন। দল বি তে কি বলা হয়েছিল? যে জ্ঞানের গ্রাহক জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক হয় না। আর দল এ তে কি বলা হয়েছিল? জ্ঞানের গ্রাহকই জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক, তাই তো? হ্যাঁ। তাহলে কুমারিল ভট্ট কি বলছেন? জ্ঞানের গ্রাহক জ্ঞাততা লিঙ্গক অনুমান। আর এক্ষুনি একটা কথা আমরা বললাম যে উনি বলেন জ্ঞানের প্রামাণ্য কার দ্বারা গৃহীত হয়? জ্ঞাততা লিঙ্গ হ্যাঁ, তাহলে কুমারিল ভট্টের মতে জ্ঞানের গ্রহণ হয় জ্ঞাততা লিঙ্গক অনুমানের দ্বারা, জ্ঞানের প্রামাণ্যেরও গ্রহণ হয় জ্ঞাততা লিঙ্গক অনুমানের দ্বারা। তাহলে ওনাকে আমি কোন দলে ফেলবো? এ দলে ফেলুন। এ দল। এ। এ। তার মানে ওনার মতে কি, যেটাই জ্ঞানের গ্রাহক সেটাই জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক। তাহলে কুমারিল ভট্টের মতে জ্ঞান গ্রাহক সামগ্রী, এখানে একটা সামগ্রী যোগ করে, সামগ্রী মানে কি? কারণ
যেমন আমি বলছি ঘটের উৎপাদক সামগ্রী, মানে কি? ঘট যে সামগ্রীর দ্বারা উৎপন্ন হয়। ঘট কোন সামগ্রীর দ্বারা উৎপন্ন হয়? সামগ্রী মানে কি? কারণ কারণ হ্যাঁ, সামগ্রী মানে হচ্ছে কারণ কূট, মানে কারণ সমাহার বা কারণ সমুদায়। ঠিক আছে, সামগ্রী মানে কারণ সমুদায়। তাহলে ঘটের উৎপাদক সামগ্রী কি হবে? দণ্ড, কপাল ইত্যাদি। দণ্ড, কপাল, চক্র ইত্যাদি এগুলো সব উৎপাদক সামগ্রী। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু বুঝতে হবে যে উৎপাদক সামগ্রী মানে যে সামগ্রীর দ্বারা ওই জ্ঞানটা, সরি, ওই ঘটটা উৎপন্ন হয়। তাহলে জ্ঞানের গ্রাহক সামগ্রী মানে কি? যে সামগ্রীর দ্বারা বা যে কারণ ও কূটের দ্বারা ওই জ্ঞানটার গ্রহণ হয় তাকে জ্ঞান গ্রাহক সামগ্রী বলে। জ্ঞানে কুমারী ভট্টের মতে জ্ঞানের গ্রাহক সামগ্রী কি? জ্ঞাততা, লিঙ্গক, অনুমান। সেইটাই হচ্ছে জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক। জ্ঞান প্রামাণ্য গ্রাহক ও সামগ্রী। ঠিক আছে, এখানে একটা সামগ্রী যোগ করতে হবে, সেগুলো লিখছি না। সেটাই জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক সামগ্রী। তাহলে ইনি কোন দলে পড়লেন? দল এ তে। ঠিক আছে, ব্যাস, সবার কাছে ক্লিয়ার তো এটা? স্যার কারো কোনো ক্রম কনফিউশন? স্যার ক্রমটা একটু ছোট্ট করে লিখে দিলে ভালো হতো। স্যার, ঠিক আছে, প্রক্রিয়াটা লিখে একটু দিচ্ছি। বলুন। হ্যাঁ, দেখো, দেখো কি হলো। উনি বলছেন প্রথমে ইন্দ্রিয় জ্ঞানের উৎপাদক সামগ্রী কিন্তু সবার মতে সমান। জ্ঞানের উৎপাদক সামগ্রী কি হয়? ধরুন এখানে একটা ঘট আছে, ঠিক আছে, আমি হেঁটে হেঁটে গেলাম, আমার চক্ষুর সহিত এই ঘটের কি হলো? সন্নিকর্ষ হলো। তার আগে আত্মমনস সংযোগ ইত্যাদি সব হয়েছে, চক্ষুর সহিত ঘটের সন্নিকর্ষ হলো, হওয়ার ফলে তো জ্ঞান উৎপন্ন হয়, তাই না? তাহলে আমার চক্ষুর সহিত ঘটের সন্নিকর্ষ হলো, দিয়ে জ্ঞান হলো। ঠিক আছে, জ্ঞান মানে এখানে জ্ঞানক্রিয়া, জ্ঞানক্রিয়া ঘটলো। এই জ্ঞানকে কে উৎপন্ন করলো, মানে এই জ্ঞানের উৎপাদক সামগ্রী কে? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ। হ্যাঁ, ইন্দ্রিয় সংযোগ আদি, এরা হচ্ছে উৎপাদক সামগ্রী। তাই জ্ঞানক্রিয়া ঘটলো। জ্ঞানক্রিয়ার ফলে কি হয়? জ্ঞাততা উৎপন্ন হয়। ঠিক আছে, জ্ঞানক্রিয়ার ফলে জ্ঞাততা উৎপন্ন হয়। জ্ঞাততা কোথায় উৎপন্ন হয়? বিষয়ে বিষয়। জ্ঞাততা বিষয়ে উৎপন্ন হয়। এই যে জ্ঞাততা উৎপন্ন হলো, সেই উৎপন্ন জ্ঞাততার প্রত্যক্ষ হয়, জ্ঞাততা প্রত্যক্ষ, জ্ঞাততার প্রত্যক্ষ। ঠিক আছে, কারণ কি? আমাকে যার দ্বারা আমি অনুমিতি করব, আমরা তো জ্ঞাততার দ্বারা অনুমিতি, পর্বত বহ্নিমান ধূমাত, পর্বতে ধূমের দ্বারা বহ্নির অনুমিতি করছি, তাই তো? এখন ধূমের দ্বারা যখন বহ্নির অনুমিতি করছি, পর্বতে যদি ধূমকে আমি আগে না দেখতে পেতাম, যদি ধূমকে না জানতাম, আমি কি ধূমের দ্বারা বহ্নির অনুমিতি করতে পারতাম? না এই যে পর্বতে বা পক্ষে ধূম দর্শন বা হেতু দর্শন, এটাকে কি বলে? এটা একটা স্পেশাল টার্ম আছে, পক্ষ ধর্মটা। পক্ষ পক্ষ ধর্ম ধর্ম, পক্ষ ধর্মতা জ্ঞান। এটা এখানেও ঠিক তাই, জ্ঞাততা উৎপন্ন হলো, জ্ঞাততার প্রত্যক্ষ হলো, জ্ঞাততার প্রত্যক্ষের পরে জ্ঞাততা লিঙ্গক অনুমিতি হয়। জ্ঞাততা লিঙ্গক অনুমিতি। ঠিক আছে, জ্ঞাততা লিঙ্গক অনুমিতি। ব্যাস, তাহলে এই জ্ঞানক্রিয়া ঘটলো, ঘটক জ্ঞানম, দিয়ে সেখানে জ্ঞাততা উৎপন্ন হলো। ঠিক আছে, জ্ঞাততা উৎপন্ন হলে জ্ঞাততার প্রত্যক্ষ হলে জ্ঞাত ঘটহ, এরকম হয়, জ্ঞাত ঘটহ। আর জ্ঞাততা লিঙ্গক অনুমিতি যখন হবে, যে অহম ঘটক জ্ঞানবান তাদৃশ জ্ঞাততাবত্বাৎ, এরপরে ওই তাদৃশ পদেই আসল খেলা। সেটা নিয়ে তারা বিস্তৃত আলোচনা রয়েছে। শুধুমাত্র ক্রম বোঝানোর জন্য আমি বলে দিলাম যে এরকম এখানে লেখা যেতে পারে যে ঘটক জ্ঞানবান অহম, ঘট জ্ঞানবান অহম তাদৃশ জ্ঞাততাবত্বাৎ, তাদৃশ জ্ঞাততাবত্বাৎ। এই তাদৃশ জ্ঞাততা যখনই আমরা লিখবো, সেখানে কিন্তু ওই তদ্বতী তৎপ্রকারকত্বও চলে আসে। আমরা এক্সাক্ট অনুমিতির আকারটা সেভাবে লিখলে সেখানে বুঝতে পারতাম, আমি সেখানে আসছি না। ওই তাদৃশ জ্ঞাততার মধ্যে কিন্তু তৎপতি তৎপ্রকারকত্বও আছে। তাই জ্ঞাততা লিঙ্গক অনুমিতি কি করলো? জ্ঞাততা লিঙ্গক অনুমিতি জ্ঞানের গ্রহণ যেমন করালো, সে আরো কি করলো? জ্ঞানের প্রামাণ্যেরও গ্রহণ করায়। তাহলে এই জ্ঞাততা লিঙ্গক অনুমিতি জ্ঞানের গ্রহণ করালো,
জ্ঞানের গ্রহণ, আর তার দ্বারাই জ্ঞানের কি হলো, প্রামাণ্যের গ্রহণ। অতএব আমরা বলতে পারি ইনি দল এ তে পড়ছেন, যারা বলেন যে জ্ঞান যার দ্বারা গৃহীত হয়, মানে জ্ঞানের গ্রাহক সামগ্রী এবং জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক সামগ্রী দুটোই সমান। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে প্রভাকর এবং কুমারিল ভট্ট দুজনেই একই দলে গেলেন। দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে। প্রভাকর বলেন জ্ঞানের উৎপাদক সামগ্রী যেটা, সেটাই জ্ঞানের গ্রাহক সামগ্রী, সেটাই জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক সামগ্রী। ঠিক আছে? কিন্তু কুমারিল ভট্টের মতটা কিন্তু একটু আলাদা ওনার থেকে। কুমারিল ভট্ট কি বলছেন, জ্ঞানের উৎপাদক সামগ্রী সমান জ্ঞানের গ্রাহক সামগ্রী এটা নয়, তাই না? জ্ঞানের উৎপাদক সামগ্রী আলাদা, জ্ঞানের গ্রাহক সামগ্রী আলাদা, কিন্তু ওই গ্রাহক সামগ্রীটাই প্রামাণ্যের গ্রাহক সামগ্রীও। ঠিক আছে? এই পার্থক্যটা কিন্তু বুঝতে হবে। ব্যাস। তারপরে এই দলে আরো একজন আছেন, আরো একজন মীমাংসক, তার নাম হচ্ছে মুরারি মিশ্র। একটা কথা বলে রাখি, এই কুমারিল ভট্টের মত, প্রভাকরের মত, এগুলো সব নৈয়ায়িকরা খণ্ডন করেছেন, কিন্তু আমরা সে বিষয়ে বেশি কিছু আসবো না। শুধু আমরা এই আলোচনাগুলো করছি একটা অনুমিতি, মানে একটা বাক্য এখানে আছে, জ্ঞান প্রামাণ্যম তদপ্রামাণ্য অগ্রাহক যাবৎ জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম নবা, ওই বাক্যটুকুকে বোঝার জন্য আমরা এত ভূমিকাতে আসছি, এত ভূমিকা করছি। ঠিক আছে? না, এগুলো না হলে এই বাক্যটা বোঝা যাবে না। আচ্ছা, আরেকজন কাকে বললাম, মুরারি মিশ্র। তিনিও কিন্তু এই মীমাংসার সম্প্রদায়। ঠিক আছে? মুরারি মিশ্র তিনি বলেন যে না, জ্ঞান কিন্তু এরকম জ্ঞাততা লিঙ্গ অনুমানের দ্বারা হয় এরকম নয়, এই জ্ঞাততা কোনো ব্যাপার নয়, জ্ঞাততা বিষয়তা ছাড়া অন্য কিছু নয়। ঠিক আছে? এই যে কুমারিল ভট্ট বলেছেন না যে জ্ঞান মানেই সে একটা ফল উৎপন্ন করবে, সেই ফলটা এখানে জ্ঞাততা বলে বলছি, এটা কিন্তু সবসময় সম্ভব নয়। মানে এর ব্যভিচার রয়েছে, সবসময় যে ক্রিয়া কোনো না কোনো ফলকে উৎপন্ন করবে এমন নাও হতে পারে। বস্ত্রেণ যে আমরা নারায়ণ গোস্বামী বই পড়লে সেখানে পাবেন, বস্ত্রেণ ঘটম আচ্ছাদয়তি বলে একটা এখানে আচ্ছাদন ক্রিয়া আছে, সে কিন্তু ঘটের মধ্যে কোনো ফলকে উৎপন্ন করে না, তবুও সে ক্রিয়া, তবুও ঘট সেখানে কর্মকারক হয়েছে। তাই এই যে ব্যাপারটা, যে ক্রিয়া মাত্রই সে কোনো একটা ফলকে উৎপন্ন করবে এবং সেই ফলের আশ্রয় যে হবে সে হবে কর্মকারক, এটা সার্বত্রিক নয়, এর ব্যভিচার রয়েছে। এইসব কথা কুমারিল ভট্টের বিরুদ্ধে বলা যেতে পারে। তাই মুরারি মিশ্র বলছেন, মুরারি মিশ্র এই বিষয়ে অনেকটা নৈয়ায়িক ঘেঁষা। তিনি বলছেন দেখুন, জ্ঞান উৎপন্ন হলো, ঠিক আছে, ইন্দ্রিয় সংযোগাদির ফলে জ্ঞান উৎপন্ন হলো, ঠিক আছে, জ্ঞান উৎপন্ন হলো, সেই তার মানে জ্ঞানের উৎপাদক সামগ্রী হচ্ছে চক্ষু সংযোগাদি প্রভৃতি। এইবার ওই জ্ঞানটার গ্রহণ কিভাবে হয়, মানে জ্ঞান যে উৎপন্ন হয়েছে আমরা কিভাবে বুঝি, না সেটা হচ্ছে অনুব্যবসায়। অনুব্যবসায়, অনুব্যবসায় মানে কি আমরা আগে পড়েছি, কিন্তু অনুব্যবসায় মানে পূর্ব দর্শনজনক সংস্থা, না, না, না জ্ঞানের মানস প্রত্যক্ষ। মানুষ হ্যাঁ, অনুব্যবসায় মানে জ্ঞানের মানস প্রত্যক্ষ। যে আমাদের জ্ঞান যখন উৎপন্ন হয়, জ্ঞানটা কোথায় থাকে, আত্মাতে। আত্মাতে। ওই আত্মনিষ্ঠ যে জ্ঞান, ওই জ্ঞানটাকে আমরা কিন্তু মনের দ্বারা প্রত্যক্ষ করি। ঠিক আছে? ওই জন্য জ্ঞানের মানস প্রত্যক্ষ বলে। এই যে জ্ঞানের মানস প্রত্যক্ষ, এখানে কি সন্নিকর্ষ কারণ হয়, কি ব্যাপার, এগুলো সব পড়া হয়ে গেছে, একটু মাথা খাটালেই বোঝা যাবে। জ্ঞান কোথায় থাকে, আত্মাতে। আত্মাতে। তাহলে আত্মাতে জ্ঞান থাকে। এই জ্ঞানের প্রত্যক্ষ কোন ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে, জ্ঞানের প্রত্যক্ষ কোন ইন্দ্রিয়ের দ্বারা হচ্ছে, মনের দ্বারা। মনের দ্বারা। পঙ্কজ, এই উত্তরটা বলা গেল না। মন একটা দ্রব্য, সে কার সাথে সংযুক্ত হবে, জ্ঞানের সাথে হচ্ছে। একসাথে। আরে জ্ঞান তো ও, গুণ, মনের আত্মার সাথে আত্মার সাথে। মানে তাহলে আত্মার সাথে সংযুক্ত হলো, তাহলে মনস সংযুক্ত হলো আত্মা। সেই আত্মাতে জ্ঞান রয়েছে কোন সম্বন্ধে, সমবায় সমবায় সম্বন্ধে। তাহলে টোটাল সন্নিকর্ষটা কি দাঁড়ালো, সংযুক্ত সমবায়। সংযুক্ত। সংযুক্ত সমবায়। তাহলে মনের দ্বারা যখন জ্ঞানের প্রত্যক্ষ হয়, জ্ঞানের যে মানস প্রত্যক্ষ হয়, সেখানে কোন সন্নিকর্ষ কারণ, সংযুক্ত সমবায়। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ।
সংযুক্ত সমবায়, একটু মাথাটা খাটালেই তো এগুলো বেরিয়ে যায়। যাক, অনুব্যবসায় মানে জ্ঞানের মানস প্রত্যক্ষ। এবার যে জ্ঞানটা উৎপন্ন হলো ওই জ্ঞানের একটা অনুব্যবসায় হয়, মানে একটা মানস প্রত্যক্ষ হয়। মুরারি মিশ্র বলেন এই অনুব্যবসায়টাই হচ্ছে ওই জ্ঞানের গ্রাহক, এই অনুব্যবসায়টা হচ্ছে জ্ঞানগ্রাহক। এবং ওই জ্ঞানের মধ্যে যে প্রামাণ্য রয়েছে, ওই জ্ঞানের মধ্যে যে প্রামাণ্য রয়েছে সেটাও এই অনুব্যবসায়ের দ্বারাই গৃহীত হয়। তার মানে এটা জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক, প্রামাণ্যেরও গ্রাহক। তাহলে আমাকে বলুন, তাহলে মুরারি মিশ্র কোন দলে গেলেন? এ দলে। এ প্রথম। দলে। ঠিক, এই দলে গেলেন। তাহলে প্রভাকর, কুমারিল ভট্ট এবং মুরারি মিশ্র তিনজনেই কিন্তু একই দলে গেলেন, কিন্তু তিনজনের বক্তব্যের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তিনজনের বক্তব্যের সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আমরা একটা জিস্ট তৈরি করে নিই। প্রভাকর বলেন জ্ঞানোৎপাদক সামগ্রী, এটাকে লিখে রাখুন, জ্ঞানোৎপাদক সামগ্রী সমান জ্ঞানগ্রাহক সামগ্রী সমান জ্ঞান প্রামাণ্যের গ্রাহক সামগ্রী, প্রামাণ্য গ্রাহক সামগ্রী, জ্ঞান প্রামাণ্য গ্রাহক সামগ্রী। ঠিক আছে, ঠিক আছে, মানে এটাই জ্ঞানের গ্রাহক, জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক। এটা কার মত? প্রভাকরের। এটা হচ্ছে প্রভাকরের। কুমারিল ভট্টের কথাটা আমরা কি বলবো? কুমারিল ভট্টের মতটা জ্ঞানোৎপাদক সামগ্রী ঠিক লিখলাম কি এটা? না। হ্যাঁ, না, না। কোথায় ভুল আছে? কোথায় ভুল আছে? জ্ঞাততালিঙ্গ অনুমানের দ্বারা তো হচ্ছে ভুলটা কোথায়? এই এই যে বাক্যটা আমরা, জ্ঞানোৎপাদক সামগ্রী আর জ্ঞানগ্রাহক সামগ্রী এক নয়। হ্যাঁ, জ্ঞানোৎপাদক সামগ্রী আর জ্ঞানগ্রাহক সামগ্রী এর মধ্যে এক নয়। জ্ঞানোৎপাদক সামগ্রী চক্ষু সংযোগাদি, জ্ঞানগ্রাহক সামগ্রী কি? জ্ঞাততালিঙ্গ অনুমান। হ্যাঁ, জ্ঞাততা লিঙ্গ অনুমান। আর জ্ঞানের জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক জ্ঞাততালিঙ্গ। জ্ঞাততা লিঙ্গ অনুমান। ব্যাস। আচ্ছা, মুরারি মিশ্রের কথা বলে লিখবো। মুরারি, ইনি বলছেন জ্ঞানোৎপাদক সামগ্রী সমান জ্ঞান গ্রাহক সামগ্রী সমান জ্ঞান প্রামাণ্য গ্রাহক। এটা কি ঠিক লিখলাম? না। এটাও ঠিক হলো না। কোথায় ভুল হয়েছে? জ্ঞানোৎপাদক সামগ্রী আর জ্ঞানগ্রাহক সামগ্রী এক নয়। হ্যাঁ, এখানে অসমান দিতে হবে। জ্ঞানগ্রাহক সামগ্রী কি? অনুব্যবসায়। অনুব্যবসায়। সেইটাই কিন্তু জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক হয়। ঠিক আছে, অনুব্যবসায়। এটা হচ্ছে, এটা জ্ঞাততা লিঙ্গক অনুমান, জ্ঞাততা লিঙ্গক অনুমান। দেখুন, তিনজনের মত কিন্তু আলাদা আলাদা, তিনজনের মতই আলাদা আলাদা, কিন্তু এই তিনজনের মতের একটা কমন বৈশিষ্ট্য আছে। তিনজনের মত, তিন মীমাংসক সম্প্রদায়ের মতই আলাদা আলাদা, কিন্তু একটা কমন বৈশিষ্ট্য আছে। সেই কমন বৈশিষ্ট্যটা কি? কি লিখতে পারি কমন বৈশিষ্ট্যটা? জ্ঞানগ্রাহক সামগ্রী আর জ্ঞান প্রামাণ্য গ্রাহক সামগ্রী এক। হ্যাঁ, জ্ঞান গ্রাহক সামগ্রী আর জ্ঞানের প্রামাণ্য গ্রাহক সামগ্রী তারা সমান। এইটা হচ্ছে কমন বৈশিষ্ট্য। প্রত্যেকে কিন্তু এই কথাটা বলছেন, প্রত্যেক মীমাংসক এই কথাটা বলছেন কি, যেটাই জ্ঞানের গ্রাহক সামগ্রী সেটাই জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক সামগ্রী। মানে জ্ঞানের প্রামাণ্য কিসের দ্বারা গৃহীত হয়? জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা। তার মানে মীমাংসক মতে জ্ঞানের প্রামাণ্য কিসের দ্বারা গৃহীত হবে? না, জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা। এটাকেই বলে স্বতঃ প্রামাণ্য। স্বতঃ প্রামাণ্যবাদের অর্থ হচ্ছে এটাই যে
জ্ঞানের প্রামাণ্য যদি জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা, তো আওয়াজ আসছে না, এক মিনিট। জ্ঞানের প্রামাণ্য যদি কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। জ্ঞানের প্রামাণ্য যদি জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা গৃহীত হয় তখন তাকে বলে স্বতঃ প্রামাণ্য। স্বতঃ প্রামাণ্য বোঝা গেল? তাহলে স্বতঃ প্রামাণ্য মানে কি? জ্ঞানের প্রামাণ্য যদি জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা গৃহীত হয় তাকে স্বতঃ প্রামাণ্য বলে। হ্যাঁ, স্বতঃ প্রামাণ্য গ্রহণ বলে তাকে। ঠিক আছে, বেশ। আচ্ছা, এই বিষয়ে আমরা এবার নৈয়ায়িকের মত করব। নৈয়ায়িক কি বলেন? যে জ্ঞান উৎপন্ন হলো, ঠিক আছে, জ্ঞান উৎপন্ন হলো, দিয়ে ওই জ্ঞানটার গ্রহণ, জ্ঞান তো উৎপন্ন হলো, কিসের দ্বারা উৎপন্ন হয়? ওই যে ইন্দ্রিয় সংযোগ আদি প্রভৃতি জ্ঞানের উৎপাদক সামগ্রী যারা আছে তাদের দ্বারা জ্ঞানটা উৎপন্ন হলো। জ্ঞানটার গ্রহণ হবে কিসের দ্বারা? অনুব্যবসায়ের দ্বারা, তাই না? ওই জ্ঞানের সাথে মনের সন্নিকর্ষ হয়ে মনের দ্বারা ওই জ্ঞানের প্রত্যক্ষ হয়, সেইটাকে বলে অনুব্যবসায়। ওই অনুব্যবসায়ের দ্বারা জ্ঞানের গ্রহণ হয়। তাহলে জ্ঞান যদি হয় অয়ং ঘটঃ, অনুব্যবসায় হবে ঘটম অহম জানামি। ঠিক আছে, এই যে অনুব্যবসায়, এর দ্বারা জ্ঞানের গ্রহণ হলো। কিন্তু জ্ঞানের প্রামাণ্য এর দ্বারা গৃহীত হয় না। মানে এই যে জ্ঞানটা উৎপন্ন হয়েছে, অয়ং ঘট জ্ঞানটা যে উৎপন্ন হয়েছে, এই জ্ঞানটা প্রমা কি অপ্রমা, মানে এই জ্ঞানের মধ্যে প্রামাণ্য আছে কি অপ্রামাণ্য আছে, এটা এই অনুব্যবসায়ের দ্বারা বোঝা যায় না। এটা কি হয়? এটার জন্য অনুমিতির প্রয়োজন হয়। দেখুন কি ঘটনাটা ঘটে। আমি 500 মিটার দূর থেকে আমার চোখের সাথে একটা পদার্থের সন্নিকর্ষ হয়েছে, দিয়ে আমি বুঝলাম যে অয়ং ঘটঃ, অয়ং ঘটঃ, আমার একটা জ্ঞান উৎপন্ন হলো, অনুব্যবসায় হলো। তাহলে ঘটম অহম জানামি, অত্র অস্মিন স্থলে ঘটম অহম প্রত্যক্ষী করুন, এই স্থলে ঘটকে আমি প্রত্যক্ষ করছি। দিয়ে যদি আমার সেটা প্রয়োজন হয়, সব থেকে জলের উদাহরণ দিলে সব থেকে ভালো হবে। ধরুন আমি পিপাসার্ত, আমি 500 মিটার দূর থেকে দেখতে পাচ্ছি কোথাও একটা কিছু রয়েছে, সেটা জলের মতো, তাহলে ইদম জলম, এরকম আমার প্রত্যক্ষ হলো, যে অনুব্যবসায় হলো। অস্মিন স্থলে জলম অহম প্রত্যক্ষী করোমি। এইবার যেহেতু জলের প্রত্যক্ষ আমি করছি, আর আমার তৃষ্ণাও পেয়েছে, তাই আমার কি হবে? প্রবৃত্তি হবে, ওই জলটাকে নিতে আমার প্রবৃত্তি হবে। মানে আমি সেখান পর্যন্ত যাব, গিয়ে যদি দেখি আমি যে না জল নেই, ওটা বালি ছিল, চাকুচিক্কর কারণে আমি জল মনে হচ্ছিল, তাহলে আমি কি বুঝবো? যে আমার যে জ্ঞানটা উৎপন্ন হয়েছিল ইদম জলম, সেই জ্ঞানটা প্রমা কি অপ্রমা? অপ্রমা। অপ্রমা। কিন্তু যদি আমি জলকে পাই ওখানে, যদি গিয়ে দেখি জলকে পেয়েছি, মানে ওখানে জলই আছে, তাহলে আমি কি বুঝবো আমার যে জ্ঞানটা হয়েছিল সেটা অপ্রমা কি অপ্রমা? প্রমা। অপ্রমা। তাহলে দেখুন, জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ কিসের উপর নির্ভর করছে? আমার যে প্রবৃত্তি ঘটেছে, প্রবৃত্তি মানে ওই ওই বস্তুর প্রতি যে গমন, এই যে প্রবৃত্তি ঘটেছে, এই প্রবৃত্তি যদি সফল হয়, মানে আমি যে উদ্দেশ্যে গেলাম সেই উদ্দেশ্য যদি সাধিত হয়, তাহলে জ্ঞানটা প্রমা। যদি প্রবৃত্তিটা বিফল হয়, তাহলে জ্ঞানটা অপ্রমা। অতএব জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ কিসের দ্বারা হচ্ছে? সফল হ্যাঁ, সফল প্রবৃত্তি লিঙ্গ অনুমিতির দ্বারা। আমরা এরকম বলতে পারি যে ইদম পূর্বোৎপন্নম জলজ্ঞানম প্রমা সমর্থ প্রবৃত্তি জনকত্বাৎ, বা সফল প্রবৃত্তি জনকত্বাৎ, এরকম আমরা বলি যে আমার আগে যে জলজ্ঞান উৎপন্ন হয়েছিল সেটা প্রমা। কেন? যেহেতু এটা সফল প্রবৃত্তির জনক হয়েছে। তাহলে জ্ঞানের যে প্রামাণ্য, তার গ্রহণ কিসের দ্বারা হলো? জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ কিসের দ্বারা হলো? অনুমান, অনুমানের দ্বারা। ঠিক আছে, অনুমানের দ্বারা, সব প্রবৃত্তি লিঙ্গ অনুমান। ঠিক আছে, বেশ। তাহলে আমরা আহ নৈয়ায়িককে কোন দলে রাখবো? দ্বিতীয় দলে রাখবো। দ্বিতীয় দলে। এবার এনার মতটাকে যদি আমি একটা লাইনে লিখি, আমি কি লিখবো? যে জ্ঞানোৎপাদক সামগ্রী, জ্ঞানোৎপাদক, বলুন আপনারা বলুন কি লিখবো? জ্ঞানোৎপাদক সামগ্রী সমান জ্ঞানগ্রাহক সামগ্রী সমান হবে কি?
না, ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ, অসমান। অসমান, ঠিক। হ্যাঁ, জ্ঞান গ্রাহক সামগ্রী সমান। সমান হবে। না, এখানেও অসমান হবে কারণ দুটো থেকে তো হচ্ছে। অসমান কেন সামান্য সামান্য কেন, জ্ঞান প্রামাণ্য, সরি সামান্য। জ্ঞান প্রামাণ্য গ্রাহক, ঠিক আছে। তাই নৈয়ায়িকের মতে কিন্তু কোনোটাই এক নয়। জ্ঞানের উৎপাদক সামগ্রী আলাদা, জ্ঞানের গ্রাহক সামগ্রী আলাদা, জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক সামগ্রীও আলাদা, ঠিক আছে। অতএব ইনি বি দলে পড়ছেন, এনার মতটাকে আমরা কি স্বতঃ প্রামাণ্যম বলবো, স্বতঃ প্রামাণ্যে গ্রহণ বলবো নাকি পরতঃ প্রামাণ্যে গ্রহণ বলবো? পরতঃ প্রামাণ্য। হ্যাঁ, ওই যে দুটো দল করেছিলাম না আমরা, এ দল আর বি দল, ওই এ দলের কথা যারা বলেন যে জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ জ্ঞানের গ্রাহক সামগ্রী দ্বারাই হয়ে যায়, তারা হচ্ছে স্বতঃ প্রামাণ্যবাদী। যারা বি দলে পড়েন, যারা বলেন না জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা হয় না, অন্য কিছুর প্রয়োজন হয়, তারা হচ্ছে পরতঃ প্রামাণ্যবাদী, ঠিক আছে। ব্যাস, এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো কি পুরোপুরি? কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে এখানে? স্যার ওই অনুমিতির একটু লিখে দিন স্যার এখন। এটা তো আসবো, এটা আছে দীপিকাতে আছে, এই বিষয়ে তো চর্চা হবেই, জাস্ট এখানে ইনফরমেশন টুকু দেওয়ার জন্য। অনুমতিটা হবে পূর্বোৎপন্নম জলজ্ঞানম প্রমা সফল প্রবৃত্তি জনকত্বাৎ, ঠিক আছে? আসবো, এটাতে আছে পরে, ঠিক আছে, চিন্তা নেই। আচ্ছা, তাহলে আমরা বইটাতে আসি এবারে। বইটা বোঝা গেলে জানবো যে এই কথাগুলো বোঝা গেছে। দেখুন, আমরা কি শুরু করেছিলাম আগের দিন, সর্বেষাং জ্ঞানানাম তদ্বতি তৎপ্রকারকত্বম স্বতঃগ্রাহ্যম পরতো বা ইতি বিচারিত, মানে এইখানে এই প্রামাণ্যবাদের বিচার্য বিষয়টাকে এখানে তোলা হলো। কি বিষয় না, সমস্ত জ্ঞানের তদ্বতি তৎপ্রকারকত্বম, তদ্বতি তৎপ্রকারকত্বম মানে কি, প্রামাণ্যম বা প্রমাত্বম, সমস্ত জ্ঞানের যে প্রমাত্ব, এটা স্বতঃগ্রাহ্যম পরতো বা, এটা কি স্বতই গ্রাহ্য নাকি পরত, ঠিক আছে। এটা স্বতঃগ্রাহ্যম মানে ওই যে প্রামাণ জ্ঞান গ্রাহক সামগ্রীর দ্বারাই তার প্রামাণ্য গ্রাহ্য, আর পরত গ্রাহ্য মানে নাকি গ্রাহক সামগ্রীর দ্বারা প্রামাণ্য গৃহীত হয় না, ইতি বিচারিয়ে এটা বিচার করা হচ্ছে। অত্র বিপ্রতিপত্তি, এখানে একটা বিপ্রতিপত্তি রয়েছে। বিপ্রতিপত্তি মানে কি বলা হয়েছিল? বিরুদ্ধ জ্ঞান। বিরুদ্ধ জ্ঞান। বিপ্রতিপত্তি মানে বিরুদ্ধ জ্ঞান, এখানে বিরুদ্ধ জ্ঞান রয়েছে। আমরা অলরেডি সেগুলো পড়ে নিয়েছি। কি বিরুদ্ধ জ্ঞান? উনি একটা বাক্যের মধ্যে বলছেন, জ্ঞান প্রামাণ্যম তদ অপ্রামাণ্য অগ্রাহক ইয়াবৎ জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম ন বা। দেখুন, এখানে দুটো পক্ষ আছে, ন বা ইতি। যেহেতু গচ্ছতি ন বা, সহ গচ্ছতি ন বা, এর মানে কি, সে যাচ্ছে কি না, তার মানে দুটো পক্ষ, একটা সে যাচ্ছে আর একটা সে যাচ্ছে না, একটা বিধি কোটি আর একটা নিষেধ কোটি, তাই তো। এই নবা দিয়ে যখনই আমরা বলি, সেখানে দুটো কোটি হয়, দুটো পক্ষ হয়, একটা বিধি পক্ষ একটা নিষেধ পক্ষ। এইখানেও সেরকম, তাহলে দুটো পক্ষ রয়েছে, একটা বিধি কোটি একটা নিষেধ কোটি। এইখানে বিধি কোটিটাকে যারা সমর্থন করবেন, এই বাক্য থেকে একটা বিধি কোটি বেরোবে একটা নিষেধ কোটি বেরোবে, বিধি কোটিকে যারা সমর্থন করবেন তারা স্বতঃ প্রামাণ্যবাদী, নিষেধ কোটিকে যারা সমর্থন করবেন তারা পরতঃ প্রামাণ্যবাদী, ঠিক আছে। দেখুন, এই যে বাক্যটা লেখা হয়েছে, সেই বাক্যটাতে কিছু জিনিস আছে এরকম। সেই বাক্যটার মূল বাক্যটা হচ্ছে এরকম কি, জ্ঞান প্রামাণ্যম তদপ্রামাণ্য অগ্রাহক যাবত আছে না, এই তদপ্রামাণ্য অগ্রাহক যাবত এই পর্যন্ত বাদ দিয়ে রাখুন, ঠিক আছে। তদপ্রামাণ্য অগ্রাহক যাবত বাদ দিলে কি থাকবে, জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম, জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম। এটা এটা কোন কোটি হলো, বিধি কোটি কি নিষেধ কোটি? বিধি বিধি। বিধি করি বিধি সব কোটি। মানে তাহলে বিধি কোটি মানে স্বতঃ প্রামাণ্যবাদ। আর নিষেধ কোটিটা কেমন হবে, জ্ঞান প্রামাণ্যম জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম ন, সামগ্রী গ্রাহ্যম ন। এটা কি নিষেধ কোটি হলো, এর মানে পরতঃ প্রামাণ্য, তাই তো।
এইটা আমরা যে চারজনের মত পড়েছি তার মধ্যে নৈয়ায়িক এই দলে পড়েন, এই নিষেধ কোটিতে। উম প্রভাকর, কুমারিল এবং মুরারি মিশ্র তারা এই কোটিতে পড়ে। ঠিক আছে, এবার দেখুন এই জন্য এটা বিপ্রতিপত্তি। বিপ্রতিপত্তি মানে বিরুদ্ধ জ্ঞান। এবং একই বিষয়ে, জ্ঞানের প্রামাণ্যের বিষয়ে দুজনের ভিন্ন জ্ঞান। একজনের বিধি কোটিতে জ্ঞান, একজনের মানে একদল বলতে এক দলের, আর এক দলের নিষেধ কোটিতে জ্ঞান। অতএব এইখানে বিপ্রতিপত্তি রয়েছে, মানে বিরুদ্ধ জ্ঞান রয়েছে। এখন এবারে আমরা না এই বাক্যটাকে বিচার করব। কি বলছেন? জ্ঞান প্রামাণ্যম জ্ঞান গ্রাহক সামগ্রিক গ্রাহ্য। এটুকু তো আমরা দেখেছি যে মুরারি মিশ্র, প্রভাকর, কুমারী ভট্ট তারা সবাই দেখিয়েছেন যে জ্ঞানের প্রামাণ্য কিসের দ্বারা গৃহীত হয় না, জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা গৃহীত হয়, জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা। কিন্তু এইখানে না তিনটে বিশেষণ দেওয়া রয়েছে। কি? একটা হচ্ছে যাবৎ, আর একটা তদ অপ্রামাণ্য অগ্রাহক। এই তদ অপ্রামাণ্য অগ্রাহক, এইখানে আবার এই তৎ বলে একটা আছে, এটা অ্যাকচুয়ালি সপ্তমী বিভক্তি অন্ত, এটা সমাস করে দেওয়া হয়েছে, মানে তসমিন। তসমিন, এই তিনটে জিনিসের ইনক্লুশন এইখানে উনি করেছেন বাক্যটার মধ্যে। দেখুন এতক্ষণ আমরা যা পড়েছিলাম তাতে করে কিন্তু এইটুকু বললেই, মানে শতক প্রামাণ্যবাদ বলতে এইটুকু বললেই হয়ে যেত যে শতক প্রামাণ্যবাদ মানে কি না, যারা বলেন জ্ঞানের প্রামাণ্য জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারাই গৃহীত হয়ে যায়, সেটাই শতক প্রামাণ্যবাদ। কিন্তু উনি এই বাক্যটা সাজাতে গিয়ে সেখানে সেটাকে আরো একটু বড় করেছেন, ওই এইটুকুতে ছেড়ে দেননি। কেন করেছেন এইটা? ঠিক আছে, এই তিনটে বিশেষণ উনি কেন দিয়েছেন এইটা আমরা এখন দেখবো। এবং উনি দীপিকাতেও কিন্তু বলেছেন। কি বলছেন? দেখুন বইটা একবার দেখে নিই আমরা। উনি বলছেন অনুমানাদি গ্রাহ্যত্বেন সিদ্ধ সাধন বারণায় যাবদ ইতি। এখানে একটা যাবত বলে বিশেষণ দিয়েছেন। যাবত বিশেষণটা কার না, জ্ঞানগ্রাহক সামগ্রীর। জ্ঞানগ্রাহক সামগ্রীর, যে এই বিশেষণটা না দিলে কি হতো? দেখুন কি হতো, এখানে আসুন। সিদ্ধ সাধন মানে কি? সিদ্ধ সাধন মানে কি? পক্ষে সাধ্যের সিদ্ধি হয়ে যাওয়া। পক্ষে যদি সাধ্যের সিদ্ধি হয়ে যায়। এই যে এইটাকে যদি আমরা একটা অনুমিতি করে ধরি, জ্ঞান প্রামাণ্যম জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যম, এখানে পক্ষ হচ্ছে জ্ঞান প্রামাণ্য, তাই তো? আর সাধ্য কি? জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যত্ব। জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যত্ব মানে জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারাই গ্রাহ্যত্ব। ঠিক আছে, এই সাধ্য। যে এইটা যদি আমরা এইভাবে বলি, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কার মতকে খণ্ডন করার জন্য বলা হচ্ছে? কাকে বিরুদ্ধবাদী করে বলা হচ্ছে? নৈয়ায়িককে। নৈয়ায়িক। নৈয়ায়িক এর বিরুদ্ধ কথা বলেছেন বলে না আমাকে এরকম অনুমতি করতে হচ্ছে? বলছে দেখুন, যদি আমরা এখানে যাবৎ পদটা না দিই না, তাহলে নৈয়ায়িকের মতো এখানে সংগৃহীত হয়ে যায়, নৈয়ায়িকের মতো এখানে সিদ্ধ হয়ে যায়, মানে এখানে অলরেডি এই মতটার মধ্যেই চলে আসে। বলছে কেন? দেখুন, আমি যদি এইটুকু বলি জ্ঞান প্রামাণ্যম জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম, তাহলে আমি এটা বলতে পারি যে প্রামাণ্য বিষয়ক যে অনুমিতি, সেটা যৎকিঞ্চিত জ্ঞান গ্রাহক সামগ্রী হতে পারে। কথাটা বোঝা গেল? জ্ঞানের প্রামাণ্য, আমি বলছি জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা গ্রাহ্য। জ্ঞান গ্রাহক সামগ্রী কারা? আমরা মীমাংসক, আমরা এদিকে মীমাংসককে রাখি, এদিকে মীমাংসক মানে শতক প্রামাণ্যবাদী। তাদের মতে জ্ঞানগ্রাহক সামগ্রী কারা? একজন বলেন যে জ্ঞানের উৎপাদক সামগ্রী, একজন বলেন অনুমান, আর একজন বলেন কি? অনুব্যবসায়। একজন বলেন অনুব্যবসায়। ঠিক আছে, এইবার কথাটা যদি এমন হয় যে জ্ঞান প্রামাণ্যম যৎকিঞ্চিত জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য, যে কোনো একটা জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারা গ্রাহ্য হতে পারে, এই কথাটা যদি আসে, এখানে তো কোনো কিছু বলা নেই জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য। মানে কি বলবো, একটা পুকুরে 100টা মাছ রয়েছে, তুমি মাছ ধরে আনো, এই কথা কিন্তু দুরকম অর্থ হতে পারে, যে তুমি সবকটা মাছ ধরে নিয়ে আসো, বা তুমি যে কোনো একটা দুটো মাছ ধরে নিয়ে চলে আসো, যে কোনো একটা অর্থ হতে পারে। আমি যদি এরকম অর্থ ধরি যে জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য মানে যৎকিঞ্চিত জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য, তাহলে এই মতটাকে ধরে যে অনুমানও তো জ্ঞানগ্রাহক সামগ্রী, মীমাংসক মতে অনুমান জ্ঞানগ্রাহক সামগ্রী কিনা। নৈয়ায়িকও কিন্তু বলে অনুমান, নৈয়ায়িকও বলে যে অনুমান, সরি জ্ঞানের প্রামাণ্যের গ্রাহকের কথা বলছি, জ্ঞানগ্রাহক সামগ্রী তো অনুমান হলোই, সেটার দ্বারা জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ হয় মীমাংসক বলে, নৈয়ায়িকও বলে।
যে অনুমানের দ্বারা জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ হয়, এটা তো নৈয়ায়িক বলে। তাহলে সিদ্ধ সাধন দোষ হয়ে গেল, তাই না? যাকে প্রতিপক্ষ করে আমি আমার বক্তব্য বলছি, সেই বক্তব্যের কোনো সার অংশ থাকলো না, তার মতটাও আমার বক্তব্যতে সংগৃহীত হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি দোষ হয়ে গেল? সিদ্ধ সাধন দোষ হয়ে গেল। কিন্তু যেই মুহূর্তে আমি যাবৎ পদটা এখানে ইনক্লুড করে দেবো, জ্ঞানক প্রামাণ্যম কেবল জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য নয়, যাবৎ জ্ঞানগ্রাহক সামগ্রী, যতটা জ্ঞানগ্রাহক রয়েছে সেই সমস্ত জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারা গ্রাহ্য হতে হবে জ্ঞানের প্রামাণ্যকে, তাহলে কিন্তু আর হবে না। জ্ঞানগ্রাহক সামগ্রীর মধ্যে অনুব্যবসায়ও পড়ে, নৈয়ায়িকও কিন্তু অনুব্যবসায়কে জ্ঞানগ্রাহক বলে, কিন্তু সেই অনুব্যবসায়ের দ্বারা জ্ঞানের প্রামাণ্যের গ্রহণ হয় না। অতএব যাবৎ পদটাকে এখানে ইনক্লুড করতে হবে, যৎকিঞ্চিত বলে ধরলে হবে না। সেই জন্য এখানে উনি একটা বিশেষণ দিয়েছেন, জ্ঞান প্রামাণ্যম যাবৎ জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্য। ঠিক আছে, জ্ঞান প্রামাণ্যম যাবৎ জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্য। ঠিক আছে, এটুকু বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে সিদ্ধ সাধন দোষটা আর হবে না। তাহলে যাবৎ পদটা দেওয়াটা কিসের জন্য? না, সিদ্ধ সাধন দোষ বারণ করার জন্য। সেই জন্য উনি এখানে দীপিকাতে বলছেন অনুমানাদি গ্রাহ্যত্বেন, দেখুন নৈয়ায়িকের কথা বলছেন, অনুমান প্রভৃতির দ্বারা গ্রাহ্য, এটা তো নৈয়ায়িকও বলেন। সেই জন্য সিদ্ধ সাধন বারণায়, সিদ্ধ সাধন দোষ বারণের জন্য, সিদ্ধ সাধন দোষ যাতে এখানে না হয়ে যায়, তাই জন্য একটা পদ বলা হচ্ছে যাবৎ ইতি, যাবৎ এই পদটা বলা হলো। বেশ, যা, আরো একটা বিশেষণ দেওয়া রয়েছে জ্ঞানগ্রাহক সামগ্রীতে, আরো একটা বিশেষণ দেওয়া রয়েছে। কি বিশেষণ? না, তদ অপ্রামাণ্য অগ্রাহক বা অপ্রামাণ্য অগ্রাহক। ঠিক আছে, এটা কেন বলা হলো? তার উত্তর ইনি বলছেন, ইদং জ্ঞানম অপ্রমা ইতি জ্ঞানেন প্রামাণ্য অগ্রহাৎ বাধ বারণায় অপ্রামাণ্য অগ্রাহক ইতি। কিছু বোঝা যাচ্ছে না? দেখুন, বাধ মানে কি? বাধ মানে কি? সে তো আওয়াজ পড়েছি তো আমরা, পক্ষে যদি সাধ্যের অভাব থাকে, পক্ষে সাধ্যাভাব, পক্ষে সাধ্যাভাব সমান বাধ। পক্ষে যদি হেতুর অভাব হয়, সেক্ষেত্রে কোন দোষ হয়? স্বরূপা সিদ্ধি। আর পক্ষে সাধ্যের অভাব হলে হয় বাধ। এবার দেখুন, এক্ষুনি যে অনুমিতি বাক্যটা আমরা লিখেছি, সেখানে কি বলা হয়েছে? জ্ঞান প্রামাণ্যম, জ্ঞান প্রামাণ্যম, আমরা ওই বিশেষণটা বাদ দিয়েই লিখছি। ঠিক আছে, যে বিশেষণটার আমরা ব্যাবৃত্তি এখন করছি সেটাকে বাদ দিয়েই লিখবো। यावत् ज्ञानग्राहक सामग्री ग्राह्यम, ज्ञानग्राहक सामग्री ग्राह्यम। ঠিক আছে, জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য। ব্যাস, এখানে পক্ষ কি? জ্ঞান প্রামাণ্য। জ্ঞান প্রামাণ্য। সাধ্য কি? যাবৎ জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যত্বম। জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যত্ব। ঠিক আছে, এখন জ্ঞান প্রামাণ্যের মধ্যে যদি জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যত্ব থাকে, মানে জ্ঞানের প্রামাণ্য যদি জ্ঞানের গ্রাহক সামগ্রীর দ্বারা গৃহীত হয়, তাহলে এটা ঠিক আছে। যদি জ্ঞানের প্রামাণ্যের মধ্যে জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যত্ব না থাকে, তখন কোন দোষ হবে? বাদ। বাদ দোষ হবে। ব্যাস, দেখ একটা উদাহরণ দিই। একটা জ্ঞান হলো অয়ং ঘটা হবে। ঠিক আছে, অয়ং ঘটা, এটা কিরকম জ্ঞান? ব্যবসায়াত্মক জ্ঞান, তাই তো? ব্যবসায়। কিন্তু আমার ভুল করে একটা অনুব্যবসায় হলো কি, ইদম জ্ঞানম, ইদম জ্ঞানম অপ্রমা। এইটা অনুব্যবসায়। কিন্তু কেন অনুব্যবসায়? কারণ এইখানে কে বিষয় হয়েছে? জ্ঞান বিষয় হয়েছে, তাই না? এখানে জ্ঞান বিষয় হয়েছে। জ্ঞান বিষয় কোথায় হয়? অনুব্যবসায় হয়। মানে অনুব্যবসায় মানে জ্ঞানের প্রত্যক্ষ মানুষ প্রত্যক্ষ, তাহলে এটা অনুব্যবসায়। কিন্তু এটা ভ্রমাত্মক, ভ্রম। অনুব্যবসায় কিন্তু ভ্রমাত্মক। ঠিক আছে, ভ্রমাত্মক অনুব্যবসায়। ব্যাস, তাহলে এই যে মীমাংসক মতে অনুব্যবসায় জ্ঞানের গ্রাহক হয় কিনা? হ্যাঁ। হয়। হ্যাঁ। এই অনুব্যবসায়টা জ্ঞানের গ্রাহক হয়েছে, তাই তো? এটা হুম। জ্ঞান গ্রাহক সামগ্রী হলো তাহলে।
জ্ঞানগ্রাহক সামগ্রী বা জ্ঞানের গ্রাহক। ব্যাস। আচ্ছা, এই অনুব্যবসায়ীটা প্রামাণ্যের গ্রাহক হয়েছে কি? না। না, হয়নি। হয়নি তো। এখান থেকে কি বুঝতে পারছি আমি? ভ্রমাত্মক তো এটা। এখান থেকে এ কি বলছে যে ওই যে জ্ঞানটা অয়ং ঘট, এই জ্ঞানটা অপ্রমা, মানে এটা অপ্রামাণ্যের গ্রাহক হয়ে গেছে, তার মানে প্রামাণ্যের গ্রাহক হয়নি। প্রামাণ্য গ্রাহক হয়নি। এবার দেখুন, এই জ্ঞানটা, এই জ্ঞানগত যে প্রামাণ্য, এই জ্ঞান, এই জ্ঞানগত যে প্রামাণ্য, সেটা জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারা গৃহীত হয়েছে কি? এই জ্ঞানটা, এর মধ্যে একটা প্রামাণ্য রয়েছে, সেই প্রামাণ্যটা এর যে গ্রাহক, মানে এই জ্ঞানটার যে গ্রাহক, এই জ্ঞানটার গ্রাহক কে? আমি যদি এটাকে এ লিখি, এটাকে বি লিখি, এই এ নামক জ্ঞানটার গ্রাহক কে? বি নামক জ্ঞানটা, তাই তো? তাহলে এ জ্ঞানের গ্রাহক সামগ্রী হচ্ছে বি জ্ঞান, কিন্তু ওই গ্রাহক সামগ্রী কি প্রামাণ্যের গ্রাহক হয়েছে? হয়নি। তাহলে গ্রাহক সামগ্রী যদি প্রামাণ্যের গ্রাহক না হয়, তাহলে এই অনুমিতিটা কি ঠিক হলো যে জ্ঞান প্রামাণ্যম জ্ঞান গ্রাহক সামগ্রী গ্রাহ্যম? এটা কি ঠিক হলো? বলুন। না। ওই জ্ঞানের প্রামাণ্যতে ওই যে পক্ষ, তাতে সাধ্যটা নেই, জ্ঞান গ্রাহক সামগ্রিক গ্রাহ্যত্ব নেই, জ্ঞান গ্রাহক সামগ্রিক গ্রাহ্যত্ব নেই। এই যে জ্ঞানের, এই জ্ঞানের যে প্রামাণ্য, সেটা এই জ্ঞানের দ্বারা গৃহীত হয়নি। অতএব এখানে কোন দোষ হয়ে গেল? বাদ দোষ হয়ে গেল। বাধ দোষ হয়ে গেল। ঠিক আছে, বাধ দোষ হয়ে গেল। এই দোষ বারণ করার জন্য বলা হচ্ছে যে কেবল প্রামাণ্যের, মানে জ্ঞান, মানে জ্ঞানের প্রামাণ্য জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারাই গ্রাহ্য হলে হবে না, সেই জ্ঞানগ্রাহক সামগ্রীটাকে কেমন হতে হবে? অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। কেবল জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য হলে হবে না, সেই জ্ঞানগ্রাহককে অপ্রামাণ্যের অগ্রাহকও হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে এই যে জ্ঞানগ্রাহক সামগ্রীটা, এটা কি অপ্রামাণ্যের অগ্রাহক হয়েছে? না, হয়নি। এটা কি হয়েছে? এটা অপ্রামাণ্যের প্রামাণ্যের গ্রাহক হয়েছে। গ্রাহক। হ্যাঁ, যেহেতু অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি, তাই এই স্থলটাকে ধরে আমি আর এরকম বাধ দোষ দেখাতে পারবো না। পুরো জিনিসটা ক্লিয়ার করে বুঝতে হবে। প্রথম সমস্যা কি ছিল না, ইদম জ্ঞানম অপ্রমা, এই যে ভ্রমাত্মক অনুব্যবসায়, এটা একটা জ্ঞানের গ্রাহক। কোন জ্ঞানের? অয়ং ঘট এই জ্ঞানের গ্রাহক। কিন্তু গ্রাহক হলেও সে ওই জ্ঞানের প্রামাণ্যের গ্রাহক হয়নি। যেহেতু হয়নি, তাই এই জ্ঞানটাকে দেখিয়ে আমরা কিন্তু ওই যে অনুমিতি করেছি আমরা বিধিকটিতে, সেখানে বাধ দোষ দেখিয়ে দিতে পারি যে জ্ঞানের প্রামাণ্য জ্ঞানের গ্রাহক জ্ঞানগ্রাহক সামগ্রীর দ্বারা গ্রাহ্য, এই অনুমিতিতে আমরা বাধ দোষ দেখিয়ে দিতে পারি। তাই জন্য গ্রন্থকার উনি খুব সচেতন ভাবে ওই অনুমিতিতে জ্ঞানগ্রাহক সামগ্রীর আগে না একটা বিশেষণ যোগ করেছেন, কি? যে অপ্রামাণ্যের অগ্রাহক। তাহলে জ্ঞান প্রামাণ্য কিরকম হবে, বা জ্ঞান প্রামাণ্যের মধ্যে কি থাকতে হবে? জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্য তো থাকতে হবে, কিন্তু সেই জ্ঞানগ্রাহক সামগ্রীকে কেমন হতে হবে? অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। তাহলে জ্ঞান প্রামাণ্যম অপ্রামাণ্য অগ্রাহক ইয়াবৎ জ্ঞানগ্রাহক সামগ্রী গ্রাহ্যম। কিন্তু এই যে অনুব্যবসায়টা, এটা জ্ঞানগ্রাহক সামগ্রী হলেও এটা তো অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি, এটা তো অপ্রামাণ্যের গ্রাহক হয়েছে। তাই এটাকে দিয়ে আমি বাদ দোষ দেখাতে পারি না। সবার সবার কাছে বোঝা গেছে কি ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। এইবার এই যে তার দ্বিতীয় বিশেষণটা হয়ে গেল, আমরা দেখে নিই এখানে একবার। দেখুন, ইদম জ্ঞানম অপ্রমা, এই যে জ্ঞানটা এটা কিন্তু ভ্রমাত্মক। ঠিক আছে, এখানে সব কথা বলা নেই, এগুলোকে বলে ওই কি বলবো, গ্রন্থি। ওই গ্রন্থিগুলোকে ভাঙতে হবে। এই গ্রন্থিটা এখানে দেওয়া রয়েছে। যাই হোক, ইদম জ্ঞানম অপ্রমা ইতি জ্ঞানেন, এই যে জ্ঞান ভ্রমাত্মক জ্ঞান প্রামাণ্য অগ্রহাত। দেখুন, ইতি, এই জ্ঞানটা জ্ঞানের গ্রাহক হয়েছে ঠিকই, কিন্তু প্রামাণ্যের অগ্রহ হয়েছে, এর দ্বারা প্রামাণ্যের গ্রহ হয়নি। তাতে করে কি দোষ হয়ে গেছিল? বাদ হয়ে গেছিল। সেই বাদ দোষ বারণ করার জন্য কি বলা হলো? একটা বিশেষণ যোগ করা হলো, বাধ বারণায় অপ্রামাণ্য অগ্রাহক ইতি, মানে অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। জ্ঞানগ্রাহক সামগ্রীকে
অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে, ঠিক আছে? এই জ্ঞানগ্রাহক সামগ্রী এটা অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি, এটা কি হয়েছে? অপ্রামাণ্যের গ্রাহক হয়ে গেছে। বেশ, তারপরে এই যে অপ্রামাণ্যের অগ্রাহক, তার আগে একটা তথ পদ দেওয়া রয়েছে। তথ, এটা কেন বলা হলো? এই দেখুন এই পদটা কেন বলা হয়েছে। ইদং জ্ঞানম অপ্রমা ইতি অনুব্যবসায় নিষ্ঠ প্রামাণ্য গ্রাহকস্যাপি অপ্রামাণ্য অগ্রাহকত্বাভাবাৎ স্বতস্ত্বম ন স্যাদ অতঃ তদ ইতি। এটা কেমন গোলমেলে কিন্তু ব্যাপারগুলো একটু দেখুন, এখানে আবার এটা আমরা লিখি অয়ং ঘটঃ, এই জ্ঞান অয়ং ঘটঃ, এই জ্ঞানটার নাম দিলাম আমরা এই ব্যবসায় জ্ঞান। বিতে কি হলো? এটা অনুব্যবসায় হলো ইদম জ্ঞানম, ঠিক আছে? ইদম জ্ঞানম, কিন্তু তাতে একটা ভ্রম আমাদের ঢুকে রয়েছে কি, যে ইদম জ্ঞানম অপ্রমা। তাহলে এটাকে কি বলবো আমরা? অনুব্যবসায়, ঠিক আছে? অনুব্যবসায়। ব্যাস, এই অনুব্যবসায়টা কেমন হয়েছে না, যে এই ব্যবসায় মানে এই যে ব্যবসায়াত্মক যে জ্ঞান তার গ্রাহক হয়েছে, তাই তো? তাহলে জ্ঞান গ্রাহক হয়েছে। আচ্ছা, ব্যাস, আর ব্যবসায়ের যে প্রামাণ্য তার গ্রাহক হয়েছে কি? ব্যবসায় প্রামাণ্য গ্রাহক কি হয়েছে? না, হয়নি। ব্যবসায় প্রামাণ্য গ্রাহক হয়, কিন্তু একটা মানে একটা টুইস্টে আসি, যে এই যে জ্ঞান, এটা তো একটা জ্ঞান, অনুব্যবসায় তো একটা জ্ঞান, তাই না? প্রভাকরের মতে, যদি আমরা প্রভাকরের মত ধরি, তাহলে এই জ্ঞানটা, এই বি নামক জ্ঞানটা এর স্বপ্রকাশ কিনা? হ্যাঁ, সব প্রকার। হ্যাঁ, এ নিজেই নিজেকে প্রকাশ করতে পারে, তাই তো? হুম। এর নিজেই নিজের গ্রাহক হবে। আবার এর মধ্যে তো একটা প্রামাণ্য থাকবে, সেই প্রভাকরের মতো সকল জ্ঞান প্রমা, এর মধ্যে প্রামাণ্য আছে। এই প্রামাণ্যের গ্রহণ কার দ্বারা হবে? এর নিজের দ্বারাই হবে, তাই তো? তাহলে এই জ্ঞানটা অ্যাকচুয়ালি অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক। অনুব্যবসায় মানে এই যে অনুব্যবসায়টা, বি নামক যে অনুব্যবসায়টা, এই অনুব্যবসায়ের মধ্যে রয়েছে যে প্রামাণ্য, অনুব্যবসায় প্রামাণ্য কার মধ্যে ধরে হচ্ছে? এটা প্রভাকরের মধ্যে, এগুলোকে মাথায় ঢোকাতে হবে, ঠিক আছে? অনুব্যবসায় প্রামাণ্য গ্রাহক, এই অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক হবে কি হবে না প্রভাকরের মতে? হ্যাঁ, হয়ে যাবে। হবে। হ্যাঁ, হয়ে যাবে। অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক হবে প্রভাকরের মতে। তাহলে দেখুন এই জ্ঞানটা, এই জ্ঞানটা যে কিনা জ্ঞানগ্রাহক, যে প্রামাণ্যের গ্রাহক, যে জ্ঞানগ্রাহক এবং প্রামাণ্যের গ্রাহক, তার মানে শতপ্রমাণ হওয়ার কথা, শতপ্রামাণ্যবাদ হওয়ার কথা, ঠিক আছে? কিন্তু উনি কি বলেছেন, যে জ্ঞানের গ্রাহকটি কেমন হতে হবে? প্রামাণ্যের গ্রাহক তো হতে হবে, আবার অপ্রামাণ্যের অগ্রাহক প্রামাণ্য হতে হবে, অগ্রাহক। অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। কিন্তু এই জ্ঞানটা জ্ঞানের গ্রাহক হয়েছে, জ্ঞানের প্রামাণ্যের গ্রাহকও হয়েছে, অপ্রামাণ্যের গ্রাহক হয়েছে, অপ্রামাণ্যের অগ্রাহক হয়েছে কি? না, হয়নি। ব্যবসায়ের মধ্যে যে প্রামাণ্য হয়েছে, ব্যবসায়ের মধ্যে যে প্রামাণ্য তার গ্রাহক হয়েছে কি? গ্রাহক হয়নি। হ্যাঁ, তার মানে কি? এ অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি, অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি। তার মানে অপ্রামাণ্যের মানে এই জ্ঞানের দ্বারা কিন্তু অপ্রামাণ্য গৃহীত হয়েছে, এই জ্ঞানের দ্বারা। তার মানে এটা আমরা সহজ কথা এরকম লিখতে পারি, অপ্রামাণ্যের অপ্রামাণ্যের অগ্রাহক এ হয়নি। তাহলে প্রভাকরের মতেও কি এখানে স্বতঃ প্রামাণ্যবাদ হতে পারে? না। কারণ কি, আমাকে কি বলা হয়েছে, যে বাক্যটাকে অ্যানালিসিস করে বুঝতে হবে। এই বাক্যটাতে কি বলা হয়েছে? জ্ঞানের একটা জ্ঞান, মানে যে বাক্যটা যদি অ্যানালিসিস করে এভাবে আমরা লিখি ভেঙে, যে যেটাই জ্ঞানের গ্রাহক সামগ্রী হবে সেটাই জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক হবে, এবং সেটাকে অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে, তাই না? এই জ্ঞানটা ইদম জ্ঞানম অপ্রমা, এটা জ্ঞানের গ্রাহক হয়েছে ঠিকই, এটা জ্ঞানের প্রামাণ্যেরও গ্রাহক হয়েছে ঠিকই, কিন্তু এটা অপ্রামাণ্যের অগ্রাহক হয়নি।
তাহলে এখানে প্রভাকর মতেও এখানে কি হতে পারবে না, স্বতঃপ্রামাণ্য হতে পারবে না। এইটাকে বারণ করার, কিন্তু এই জ্ঞানটা তো প্রভাকরের মধ্যে স্বতঃপ্রামাণ্য গ্রহণ হয়, এখানে এটাকে বারণ করার জন্য এখানে তৎ বলা হয়েছে। তৎ, ওই যে দেখুন, তৎ মানে এখানে তসমিন, তসমিন মানে গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয়ে, গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয়ে। এই যে এখানে প্রামাণ, এই জ্ঞানটা যে প্রামাণ্যের গ্রহণ করাচ্ছে প্রভাকরের মতে, সেটা কোন জ্ঞাননিষ্ঠ প্রামাণ্য? বোঝা গেল না? আরেকবার প্রশ্নটা বলুন স্যার। লাইনটার দিকে দেখান। এই জ্ঞানটা আমরা কি বলছি, এই জ্ঞানটা ইদং জ্ঞানম অপ্রমা, এটা কি প্রামাণ্যের গ্রাহক, এটা প্রামাণ্যের গ্রাহক। এই প্রামাণ্যটা কার, এর নাকি এর? বিয়ে। প্রভাকরের, হ্যাঁ বি এর মত। কারণ প্রভাকর কি বলে, যে জ্ঞান, যে জ্ঞানটা উৎপন্ন হলো সেই জ্ঞানটা প্রমাণ, তার মধ্যে প্রামাণ্য রয়েছে, সে নিজে নিজেই গ্রহণ করে দেয়। তাহলে এই যে প্রামাণ্য গ্রাহকত্ব, এটা কোন প্রামাণ্য গ্রাহকত্ব? এই বি নামক জ্ঞানের প্রামাণ্য গ্রাহকত্ব, মানে অনুব্যবসায় প্রামাণ্য গ্রাহকত্ব। ঠিক আছে। আর এইখানে যে অপ্রামাণ্যের গ্রাহকত্ব রয়েছে, এইখানে যে অপ্রামাণ্যের গ্রাহকত্ব রয়েছে, ঠিক আছে, ইদম জ্ঞান অপ্রমা, এখানে অপ্রামাণ্যের গ্রাহকত্ব রয়েছে, সে অপ্রামাণ্যটা কার? সেই অপ্রামাণ্যটা কার? আমরা বলছি ইদং জ্ঞানম অপ্রমা, এই জ্ঞানটা অপ্রমা, এই জ্ঞানের মধ্যে অপ্রমাত্ব রয়েছে বা অপ্রামাণ্য রয়েছে। এই জ্ঞান বলতে কে, এখানে এই জ্ঞান বলতে কে, কাকে বলা হয়েছে? এই নামক জ্ঞানটাকে, অয়ং ঘট, এই জ্ঞানটাকে। তাহলে এই জ্ঞানের মধ্যে যে অপ্রামাণ্যের গ্রাহকত্ব রয়েছে, এই জ্ঞানের মধ্যে যে অপ্রামাণ্যের গ্রাহকত্ব রয়েছে, সেই অপ্রামাণ্যটা কার? আরে ইদম জ্ঞানের মধ্যে, বোঝা যাচ্ছে না? ইদম, ইদম জ্ঞান, অয়ং ঘটঃ জ্ঞান হয়েছে, সেই জ্ঞানের অপ্রামাণ্য গ্রহণ করাচ্ছে এই জ্ঞানটা। আমি বলছি ইদম জ্ঞানম অপ্রমা। তার মানে এই জ্ঞানটা কি বোঝাচ্ছে, যে এ নামক জ্ঞানটার মধ্যে অপ্রামাণ্য রয়েছে, অপ্রমাত্য রয়েছে, তাই তো? তাহলে বি নামক জ্ঞানটা অপ্রামাণ্যের গ্রাহক হলো, সেই অপ্রামাণ্যটা কার? এ। এ নামক জ্ঞানের, ঠিক এ নামক জ্ঞানের। আবার এই জ্ঞানটা প্রামাণ্যেরও গ্রাহক, কার প্রামাণ্যের গ্রাহক? নিজের প্রামাণ্যের গ্রাহক প্রভাকরের মতে, ও নিজের প্রামাণ্যের গ্রাহক মানে পি এর। তার মানে এই এই বি নামক জ্ঞানটা হচ্ছে অনুব্যবসায়, এ নামক জ্ঞানটা হচ্ছে ব্যবসায়। তাহলে বি নামক জ্ঞানটা এ অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক, কিন্তু ব্যবসায়ের প্রামাণ্যের অগ্রাহক, বা ব্যবসায়ের অপ্রামাণ্যের গ্রাহক। বোঝা গেল? হ্যাঁ বোঝা। হ্যাঁ। তাহলে এই যে আমরা একটা কথা বলেছিলাম কি, যে জ্ঞানগ্রাহক সামগ্রী প্রামাণ্যের গ্রাহক সামগ্রী হবে, কিন্তু সেই জ্ঞানগ্রাহক সামগ্রীকে প্রামাণ্যের, সরি, অপ্রামাণ্যের গ্রাহক হওয়া চলবে না, মানে অপ্রামাণ্যের অগ্রাহক হতে হবে। এইখানে এই জ্ঞানটার ক্ষেত্রে একটা জিনিস মিল ছিল না, কি? এটা জ্ঞানগ্রাহক সামগ্রী হয়েছে, এটা প্রামাণ্যের গ্রাহক হয়েছে, কিন্তু এটা অপ্রামাণ্যের অগ্রাহক হচ্ছিল না। ঠিক আছে। কিন্তু ওই মানে যে বিষয়টা, ওই যে লাইনটা, সেখানে পংক্তির মধ্যে তৎ বিষয়টা যোগ করে দিলে না, আর ওই অসুবিধাটা হবে না। কেন? তৎ মানে তসমিন, মানে গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয়। এখানে গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয় কে, ব্যবসায় কি অনুব্যবসায়? এই জ্ঞানের দ্বারা যে প্রামাণ্যটা গ্রাহ্য হচ্ছে, তার আশ্রয়টা কে, ব্যবসায় নাকি অনুব্যবসায়? বোঝা গেল না? স্যার আর বলুন। প্রশ্নটা করুন স্যার একবার। গ্রাহ্য, এই বি নামক জ্ঞানের দ্বারা যে গ্রাহ্য প্রামাণ্য, মানে যে প্রামাণ্য গৃহীত হচ্ছে, সেই প্রামাণ্যের আশ্রয়টা কে, ব্যবসায় নাকি অনুব্যবসায়? ব্যবসায়। ব্যবসায়। তাহলে গ্রাহ্য প্রামাণ্যের ব্যবসায় হলো কি? এই জ্ঞানের দ্বারা কার প্রামাণ্যের গ্রহণ হচ্ছে? এই বি নামক জ্ঞানটার দ্বারা প্রামাণ্যের গ্রহণ কার হচ্ছে, অনুব্যবসায় নাকি ব্যবসায়? আমরা লিখে দিয়েছি কিন্তু অনুব্যবসায় হচ্ছে। তাহলে গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয় কে হলো, অনুব্যবসায়। এই জ্ঞানটা ওই অনুব্যবসায়ের অপ্রামাণ্যকে গ্রহণ করাচ্ছে কি কোনোভাবে? আমাকে এইটুকু জানতে হবে। তৎ মানে তসমিন, তসমিন মানে গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয়। এই যে গ্রাহ্য যে প্রামাণ্য, এর যে আশ্রয় মানে এই অনুব্যবসায়, তার অপ্রামাণ্যের গ্রহণ কি কোনোভাবে করাচ্ছে না? তার অপ্রামাণ্যের গ্রহণ করাচ্ছে না। ব্যাস, তাহলে তাহলে আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তিনি বলছেন যে তার মানে কি, তৎপদের নিবেশের ফলে আমরা এইটা এখান থেকে বলতে পারি
যে কোনো একটা জ্ঞানগ্রাহক বা জ্ঞানগ্রাহক সামগ্রী সে প্রামাণ্যের গ্রাহক হতে হবে তাকে, এবং যার প্রামাণ্যের গ্রাহক হচ্ছে তার অপ্রামাণ্যের গ্রাহক হওয়া চলবে না। বোঝা গেল কি? কোনো একটি গ্রাহক সামগ্রী যার মানে সরি কোনো একটা জ্ঞানগ্রাহক সে প্রামাণ্যের গ্রাহক হবে, যার প্রামাণ্যের গ্রাহক হবে তার অপ্রামাণ্যের গ্রাহক হওয়া চলবে না। এখানে কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? ইদং জ্ঞানম অপ্রমা, এ একটা জ্ঞানগ্রাহক, কিন্তু এ প্রামাণ্যেরও গ্রাহক হয়েছে। কার প্রামাণ্যের গ্রাহক হয়েছে? এই অনুপ ব্যবসায়। এই অনুপ ব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক হয়েছে। আমরা আপত্তি দেখাচ্ছিলাম যে এই জ্ঞানটা কিন্তু অপ্রামাণ্যেরও গ্রাহক হয়ে গেছে, কিন্তু এই তৎপর্যা বলে দেওয়ার ফলে এই আপত্তিটা দেখানো যাবে না। কেন? কারণ এই জ্ঞানগ্রাহকটা অপ্রামাণ্যের গ্রাহক হয়েছে ঠিকই, কিন্তু ওই অপ্রামাণ্যটা কার? ওই অপ্রামাণ্যটা প্রামাণ্যের আশ্রয় যে মানে অনুব্যবসায়, তার অপ্রামাণ্য নয়, ব্যবসায়ের অপ্রামাণ্য। ঠিক আছে? তাই জন্য এই অসুবিধাটা হবে না। ওই জন্য দেখুন বাক্যটা কি বলছে, তসমিন। তসমিন মানে গ্রাহ্য প্রামাণ্যাশ্রয়ে। গ্রাহ্য যে প্রামাণ্য, এখানে গ্রাহ্য প্রামাণ্য, ওই যে অনুব্যবসায়ের দিকে তাকান, বিনামক জ্ঞানটা, তাদের গ্রাহ্য প্রামাণ্য, তার আশ্রয়টা কি? ব্যবসায় নাকি অনুব্যবসায়? অনুব্যবসায়। হ্যাঁ, তার অপ্রামাণ্যের গ্রাহক কি ওই জ্ঞানটা হয়েছে? বিনামক জ্ঞানটা ওই অনুব্যবসায়ের অপ্রামাণ্যের গ্রাহক কি হয়েছে? হয়নি তো, অনুব্যবসায়ের প্রামাণ্যের প্রামাণ্যের গ্রাহক। গ্রাহক হয়েছে। হ্যাঁ, ওই বিনামক জ্ঞানটা একটা অপ্রামাণ্যের গ্রাহক হয়েছে ঠিকই, কিন্তু সেই অপ্রামাণ্যটা কার? ব্যবসায়। ব্যবসায়ের। অয়ং ঘটক, ওখানে তো লিখেই দেওয়া আছে ইদং জ্ঞানম অপ্রমা। ইদং জ্ঞান বলতে অয়ং ঘটক এই জ্ঞানকে বোঝানো হচ্ছে। অয়ং ঘটক ইদং জ্ঞানম অপ্রমা, মানে ব্যবসায়ের অপ্রামাণ্যের গ্রাহক হচ্ছে। তাই এতে করে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? ওই জ্ঞানটা বিনামক জ্ঞানটা অনুব্যবসায়টা ওটা অপ্রামাণ্যের গ্রাহক হলেও কোনো অসুবিধে নেই, কারণ ওই অপ্রামাণ্যটা ততের নয়। তৎ মানে ওই গ্রাহ্য প্রামাণ্যের আশ্রয়ের নয়, মানে অনুব্যবসায়ের নয়, ওটা ব্যবসায়ের। আর এই জ্ঞানগ্রাহকটা সে ওই অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক হয়েছে, তাই এখানে শত প্রামাণ্য কথাটা আমরা বলতে পারি। ঠিক আছে? মানে উদাহরণ স্থলে, মানে ওই যে উদাহরণটা আমরা এখন দিলাম সেখানে ব্যবসায় অপ্রামাণ্য গ্রাহকস্য অপি, দেখুন ব্যবসায় মানে অয়ং ঘটক, তার অপ্রামাণ্যের গ্রাহক হলে পরেও বিনামক জ্ঞানটা অনুব্যবসায়টা সে কি হয়েছে? ওই ব্যবসায়ের অপ্রামাণ্যের গ্রাহক হয়েছে ঠিকই, কিন্তু অনুব্যবসায়ে তদ অগ্রাহকত্ব, অনুব্যবসায়ে অপ্রামাণ্যের অগ্রাহক হয়েছে। অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহক তো হয়নি সে, এই অনুব্যবসায়ের অপ্রামাণ্যের গ্রাহক তো হয়নি, অনুব্যবসায়ের প্রামাণ্যের গ্রাহকই হয়েছে। তাই জন্য স্বতঃস্থ সিদ্ধি, সেই কারণে স্বতঃ প্রামাণ্যবাদ এখানেও সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে? বোঝা গেল কি সবার? স্যার আরেকবার দেখতে হবে। হ্যাঁ, এই এই যে যা পড়া হলো না আজকে, আপনারা এটা খাতায় লিখে এইসব এইগুলো চিন্তা করুন বসে। এটা কঠিন আছে এই জায়গাটা। তাই এই এই কারণেই শুধুমাত্র আমরা এত ভূমিকা করলাম দুদিন ধরে, মানে এই বাক্যটাকে বোঝার জন্য শুধুমাত্র আমরা এই এই দল বিদল প্রামাণ্য মানে কি ইত্যাদি করে সেসব বোঝা হলো। সেই সব নিয়ে একবার ভালো করে চিন্তা করুন। যদি না বোঝা যায় পরের দিন আমি আবার বলবো এই কথাগুলো। ঠিক আছে? না বোঝা গেলে কোনো অসুবিধা নেই, কারণ একটু অন্যরকম আছে তো, এখানে অনেকগুলো গ্রন্থি রয়েছে। ঠিক আছে? পড়ে আসুন, চিন্তা করে আসুন, পরের দিন না হয় আবার বলা হবে। স্যার বেশ কঠিন। না, এটা কঠিন আছে, প্রামাণ্যবাদ একটু কঠিন জায়গা। তাও তো তর্ক সংগ্রহে অনেক সহজ আছে। এই অন্যান্য বইগুলোতে প্রামাণ্যবাদের জায়গা একটু বেশি কঠিন। ঠিক আছে, আচ্ছা একটা কথা, আপনারা যদি এই বইটা এই জিনিসটাকে বাংলা বই মানে নারায়ণ গোস্বামী বই ফলো করে বুঝতে যান না, তাহলে কিন্তু হারিয়ে ফেলবে। কারণ উনি অনেক আলোচনা করেছেন, কুমারী ভট্টের মত আলোচনা করে, তার খণ্ডন ইত্যাদি অনেক আলোচনা করে, হারিয়ে যাবে। তাই কম লেখা আছে এরকম কোনো বই, ছোট করে লেখা আছে এরকম কোনো বই ধরে পড়ুন। ঠিক আছে? তর্ক সংগ্রহের এরকম অনেক বই রয়েছে, সেই সব বই ধরে পড়ুন। ঠিক আছে, এই পর্যন্ত যেন রাখি।